দোকানে বসে চা খাচ্ছি, তখনই একদল পুলিশ বাহিনী ঢুকল। পুলিশ মহিলা বলল, এখানে জাহিদকে? আমি পেছনে ফিরে তাকিয়ে দেখলাম একজন পুলিশ মেয়ে আমার নাম ধরে ডাকছে। আমি হাত তুলে বললাম, এই যে মিস, আমি জাহিদ। মেয়েটি আমার কাছে এসেই আমার শার্টের কলার ধরে বলল, তুই এমপি আহান খানের ছেলে রানাকে কেন মেরেছিস? মেয়েটি আমার একেবারে কাছে চলে আসলো। আমি তো মেয়েটির দিকে চেয়ে আছি। এত সুন্দরী মেয়ে, তাও আবার আমার এত কাছে। তবে আপনারা যাই বলেন না কেন, আমি কিন্তু মেয়েটাকে দেখে সেই লেভেলের ক্রাশ খেয়েছি। আমি মেয়েটিকে বললাম, এভাবে ধরো না গো, আমি পাগল হয়ে যাব। পুলিশ মেয়েটি বলল, তোকে তো। আমি মেয়েটির গালে একটা চুমু দিলাম। আমার চুমু খেয়ে মেয়েটি আমাকে ছেড়ে দিয়ে একটু দূরে সরে দাঁড়ালো। তোকে তো আমি। আসো তো। তাড়াতাড়ি আসো। হাবিলদার বলল, ম্যাডাম আপনি শান্ত হন। তুই রানাকে কেন মারলি? আমি মেয়েটির পুলিশ পোশাকের দিকে তাকালাম। মেয়েটির নাম জান্নাত, রূপের সাথে নামেরও মিল আছে। জান্নাত বলল, এই ছেলে, তোকে কি বলছি শুনিসনি? আই লাভ ইউ টু। রাজ, মুরাদ, শাফি ওরা অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে। ওরা ভেবেছিল এতক্ষণ আমি হয়তো মজা করছিলাম, কিন্তু আমি যে সিরিয়াস তারা সেটা বুঝেনি। এখন হারামিরা বুঝবে। জান্নাত বলল, এই ফাজিল পোলা, আমি তোকে কখন আই লাভ ইউ বলেছি? এই তো এখনই বললে। তোকে তো আজ। জান্নাত আবারও আমার শার্টের কলার ধরল। ওহ বৌরানী, চলো না আমরা আজকে বিয়ে করে ফেলি। চল, তোকে শ্বশুরবাড়ি নিয়ে যাচ্ছি, চল থানায়। জান্নাত আমার শার্টের কলার ধরে টানতে টানতে নিয়ে গেল। আমিও হাতের ইশারায় হারামিগুলোকে চুপ থাকতে বললাম। হাবিলদার গাড়ি চালাচ্ছে, আর জান্নাত এখনও আমার শার্টের কলার ধরে আছে, আর আমি জান্নাতের দিকে চেয়ে আছি। কখন যে থানায় আসলাম বুঝতেই পারলাম না। থানায় আসতেই আমাকে লকআপে ঢুকিয়ে দিল। একটু পর জান্নাতের ফোনে একটা ফোন আসলো। জি স্যার, আমি ওকে এক্ষুনি ছেড়ে দিচ্ছি। জান্নাত চেয়ার থেকে উঠে দাঁড়ালো। আমি তাকে দেখে একটা হাসি দিলাম। আমি জান্নাতের সামনে গিয়ে দাঁড়ালাম। আহারে বৌরানী, তোমাকে রাখলে আরো বেশি ভালো লাগে। এই যে মেয়ে, তুমি এত মিষ্টি কেন? জান্নাত বলল, সরি, আসলে আমি যেটা বলেছি তার উত্তর দাও। আমি জানি না। আচ্ছা বাদ দাও, এখন তোমার ফোন নাম্বারটা দাও দেখি। কি? তুমি দিবে নাকি দিবে না? জান্নাতের কাছে গিয়ে জিজ্ঞেস করলাম। না মানে। জান্নাত আর কিছু বলার আগেই আমি তার ঠোঁট জোড়া নিজের দখলে নিয়ে নিলাম। একটু পর ছেড়ে দিলাম। এরপর ওর ফোন থেকে নাম্বারটা নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় যেতে যেতে না হয় আমার পরিচয়টা দিয়ে ফেলি। আমি জাহিদ চৌধুরী, মায়ের একমাত্র ফাজিল পোলা। বাবা নেই, অনেক আগেই মারা গিয়েছেন যখন আমি ক্লাস 4-এ পড়তাম তখন। আর এখন আমি অনার্স 4র্থ বর্ষে পড়ি, আর হুদাই টুই টুই করে ঘুরে বেড়াই। ভাগ্যিস আম্মুর একটা কোম্পানি আছে, ওইটা দিয়ে আমাদের সংসার চলে, না হলে যে আমাদের কত কষ্ট হতো। জান্নাত এতক্ষণে আমার 14 গোষ্ঠী উদ্ধার করে ফেলেছে হয়তো। বাসায় আসতে আম্মু বলল, কিরে, এতক্ষণে বুঝি বাসায় আসার সময় হলো? আসলে কোথায় ছিলে এতক্ষণ? রাগ দেখিয়ে বলল আম্মু। থানায় গিয়েছিলাম। আবার কার সাথে মারামারি করেছিস? আরে আম্মু, তুমিও না, তোমার বৌমার সাথে দেখা করতে গিয়েছিলাম। কথাটা বলে রুমে চলে আসলাম। থাকলে না জানি আবার কি হতো। রাতে খাবার টেবিলে যেতেই আম্মু বলল, কাল সকালে তাড়াতাড়ি উঠিস, আমার বান্ধবীর বাসায় যাব। এরপর খাবার খেয়ে রুমে এসে ঘুমিয়ে পড়লাম। ঘুমাতে গিয়ে সে কি কাণ্ড, চোখের সামনে সারাক্ষণ ওই পুলিশিনের মায়াবী চেহারাখানা আমার সামনে ভাসছে। আমার তো মাঝরাতে গান গেতে ইচ্ছে করছে। আহারে আহারে, কবে পাবো তাহারে। এপাশ ওপাশ করছি, কিন্তু কিছুতেই ঘুম আসছে না। শুধু ওর মায়াবী চেহারাখানি আমার চোখে ভাসছে। এবার বিছানা ছেড়ে বারান্দায় চলে আসলাম। হঠাৎ মনে পড়ল, আরে ওর নাম্বার তো আছে। একবার দুইবার রিং হতেই জান্নাত বলল, হ্যালো, কে? এত তাড়াতাড়ি ভুলে গেলে বুঝি? আরে দূর মশাই, আপনি কে বলুন তো? তোমার ঠোঁটগুলো কিন্তু হেব্বি মিষ্টি। তুই? আমি। তুই আমার নাম্বার কার কাছ থেকে নিলি? রেগে গিয়ে বলল জান্নাত। কেন বৌরানী, তুমি তো দিলা। তুই কেন ফোন দিয়েছিস আমাকে সেটা বল, না হলে ফোন রাখলাম। বাবু তুমি খেয়েছ? না বাবু, খাই নাই। জান্নাত দাঁতে দাঁত চেপে বলল। কেন গো বাবু, আমার শ্বশুরবাড়ির লোকেরা বুঝে এত খারাপ যে তারা আমার বাবুটাকে খাবার দেয়নি? মজা করে বললাম। তুই ফোন রাখবি নাকি আমি রাখবো? ওকে বৌরানী, তুমি ঘুমাও, আমি রাখছি, ভালো থেকো। জান্নাত বলল, তোর ভালোর গোষ্ঠী কিলাই। এরপর আমি ফোনটা কেটে বিছানায় গিয়ে শুয়ে পড়লাম। সকালে আম্মুর চেঁচামেচিতে ঘুম থেকে উঠে পড়লাম। আম্মু বলল, তোরে কাল রাতে কি বলেছিলাম তোর মনে আছে? এ কি, আম্মু তো দেখি হেব্বি রেগে গিয়েছে। আচ্ছা, কাল রাতে আম্মু কি যেন বলছিল? আম্মু তুমি না কি যেন বলেছিলে? মনে করতে পারছি না, কি যেন বলে। অমনি আম্মু আমার দিকে এগিয়ে আসতে আসতে বলল, দাঁড়া তোকে মনে করাচ্ছি। আমাকে আর পায়কে এক দৌড়ে বাথরুমে, তারপর ফ্রেশ হয়ে একেবারে রেডি হয়ে নিচে চলে আসলাম। আমি বললাম, আম্মু খুব ক্ষুধা লেগেছে, খাবার দাও। টেবিলে আয়, আমি খাবার বেড়ে দিচ্ছি। খাবার শেষ করে আম্মুকে গিয়ে বললাম, আম্মু তোমার বান্ধবীর বাসায় যাবে কিভাবে? কেন, তোর বাইকে করে? আমি বাইকটা বের করে আম্মুকে সাথে নিয়ে চলে আসলাম আম্মুর বান্ধবীর বাড়িতে। বাইকটা পার্কিং করে বাসার ভেতরে ঢুকলাম। ভেতরে আসতে একটা মহিলা আম্মুকে জড়িয়ে ধরল। মনে হয় এটাই আমার আম্মুর বান্ধবী। কিরে, এটা আমাদের জাহিদ বাবু নাকি?
হুম। আন্টি বলল, তোর ছেলে তো মাশাল্লাহ, দেখতে হ্যান্ডসাম আর খুব ভদ্র। আন্টির কথাটা শুনে আমি তো সাথে সাথে নিজের কলারটা একবার নাড়া দিলাম। আম্মু বলল, হ্যান্ডসাম না ছাই, যত সব ফাজিলের কারখানা। ওরে ওরে আমার আম্মুডারে কেউ একটু বুঝারে, এভাবে আমার মান সম্মান ডুবাস না রে। না, এখানে আর থাকা যাবে না। তাই আন্টিকে বললাম, আন্টি আপনারা কথা বলেন, আমি একটু উপরটা ঘুরে আসি। আরে উপরে 2 নাম্বার ঘরটায় যাও, ওখানে আমার মেয়ে আছে। ওকে বললে ও তোমাকে বাসাটা ঘুরিয়ে দেখাবে। আমি আন্টির বলা রুমটায় গেলাম। গিয়ে দেখি একটা মেয়ে ল্যাপটপে কাজ করছে, সেজন্য চেহারা দেখা যাচ্ছে না। আমি দরজার সামনে দাঁড়িয়ে মেয়েটিকে বললাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। মেয়েটি এবার তার ল্যাপটপটা সরিয়ে দেখতে চাইল তার রুমে কে প্রবেশ করেছে। মেয়েটি ল্যাপটপ সরাতে আমি তাকে দেখে অবাক। মেয়েটিও আমাকে দেখে বড় বড় চোখ করে তাকালো। তুই তুই আমার রুমে? এই, তোকে আমার রুমে কে ঢুকতে বলেছে? আরে কে আবার? আমার শাশুড়ি আম্মা। আম্মু, আম্মু। আন্টি আর আম্মু জান্নাতের ডাক শুনে উপরে চলে আসলো। কি রে মা, ডাকছিস কেন? ওকে এ বাড়িতে কে ঢুকতে দিয়েছে? জান্নাত আমার দিকে তাকিয়ে কথাটা বলল। আন্টি বলল, জান্নাত ভদ্রভাবে কথা বলো, ও তোর আতিয়া আন্টির ছেলে জাহিদ। ও কি কোনো খারাপ ব্যবহার করেছে? না আন্টি, আসলে আমার রুমে তেমন কেউ আসে না তো তাই। জাহিদকে আমাদের বাসাটা ঘুরে দেখা। জি আম্মু। এরপর আমি জান্নাতকে সাথে নিয়ে পুরো বাসাটা ঘুরে দেখতে লাগলাম। জান্নাতের আব্বু ব্যবসার কাজে প্রায় বিদেশে থাকেন, সেজন্য তারা দুজনেই বাসাতে থাকেন। আমি আর জান্নাত ছাদে এসে দাঁড়ালাম। জান্নাত বলল, আচ্ছা তুই আমাকে কাল রাতে কি যেন বলেছিলি? জান্নাত আমার দিকে এগোতে এগোতে বলল, আরে এভাবে আসছো কেন? আমার আম্মু খারাপ, তাই না? জান্নাত আমার শার্টের কলার ধরে কথাটা বলল। আমিও শালা কম কিসে এক ধাক্কা দিয়ে নিজের বুকে এনে ফেললাম আর ওর ঠোঁটজোড়া দখল করে নিলাম। পাক্কা 5 মিনিট পর ওকে ছেড়ে দিলাম। জান্নাতকে ছেড়ে দেওয়ার সাথে সাথে ও আমার গালে 2টো চড় বসিয়ে দিল। এরপর জান্নাত নিচে চলে গেল। থাপ্পড় খেয়ে আমার চোখ দিয়ে পানি বের হয়ে আসলো। আমি চোখের পানি মুছে আমিও নিচে চলে আসলাম। নিচে এসে দেখলাম জান্নাত আম্মুর সাথে হেসে হেসে কথা বলছে। আমি গিয়ে আম্মুর পাশে বসলাম। আন্টি বলল, জান্নাত তুই ওদের জন্য নাস্তা নিয়ে আয়। জি আম্মু, যাচ্ছি। আমি অনেকক্ষণ ধরে চুপ করে রইলাম। একটু পর জান্নাত এসে নাস্তা দিয়ে গেল। আন্টি বলল, তা জাহিদ, তোমার বিয়ে শাদীর কি খবর? জান্নাতকে সামনে দেখে আমি আর চুপ থাকতে পারলাম না। আমি জান্নাতের দিকে তাকিয়ে বললাম, বিয়ে তো আমি তোমাকেই করব। জান্নাত তো চোখগুলো বড় বড় করে আমার দিকে তাকিয়ে আছে। আম্মু বলল, কাকে তুই বিয়ে করবি বললি? আরে আম্মু, তোমাকে আমি বললাম না যে ওই যে সত্যি তো। হুম। জান্নাত আর আন্টি আমার দিকে তাকিয়ে আছে। আরে দূর, তোমরা মা ছেলে কথা বললে হবে নাকি? আমাদেরও তো বুঝতে হবে মেয়েটা কে। আমি বললাম, জান্নাত। জান্নাত তো অবাকের শেষ পর্যায়ে। আন্টি বলল, আরে আমার মেয়ের নামও তো জান্নাত। আমি আন্টির মেয়েকে বললাম, আপনার নামও কি জান্নাত? জি। জান্নাত, তুই ওকে তোর রুমে নিয়ে যা ঘুমানোর জন্য। কিন্তু আম্মু। কোনো কিন্তু নয়, যা বলছি তাই কর। এই যে চলেন। আমি জান্নাতের পিছু পিছু ওর রুমে গেলাম। ওরা উপরে চলে গেছে। আতিয়া, তুই আমার কাছে আয়, একটা জরুরি কথা আছে। কি কথা শুনি? আর ওরা, আরে আয় না, তোকে বলছি তো। আম্মু আন্টির কাছে যেতে আন্টি আম্মুর কানে কানে একটা কথা বলল, যা শুনে দুজনেই হাসতে হাসতে শেষ। আর এদিকে আমি জান্নাতের রুমে ঢুকতেই জান্নাত ঠাস করে রুমের দরজাটা বন্ধ করে দিল আর আমার শার্টের কলার ধরে বলল, আম্মুর সামনে তুই আর কারো নাম পেলি না? আমার তো এদিকে যা যায় অবস্থা। ভেবেছিলাম দরজা বন্ধ করে কি না কি করবে। আর দূর পাগলি, আমি কি তোমার বান্ধবী ইরাকে ভালোবাসি নাকি যে ওর নাম বলতে যাব? আর আমি তো তোমাকেই ভালোবাসি। আমার বান্ধবীর নাম যে ইরা, এটা তুই কিভাবে জানলি? জান্নাত আমার শার্টের কলার আরও শক্ত করে ধরে বলল, এই রে, আমি কি জানতাম নাকি যে ওর বান্ধবীর নাম ইরা হবে? এখন কি হবে? আহা, পেয়ে গেছি। তার মানে বৌরানী, তুমি আমাকে ভালোবাসো? মা, মানে? আরে দুষ্টু, যাও, আমার লজ্জা করছে। এবার আমি কিন্তু জানি কিস করবা। তোকে কিন্তু আমি কিছুই করতে পারবে না। কেন? আরে পাগলি, দেখলে না তুমি তোমার বান্ধবীর নাম নিতে যেভাবে হার্ট হয়ে আমাকে যে জোরে শার্টের কলার ধরলা, তখন আমি বুঝে গিয়েছি তুমিও আমাকে ভালোবাসো। এই কথা বলতেই জান্নাত সাথে সাথে আমাকে ছেড়ে দিয়ে দরজা খুলে দৌড়ে চলে গেল আর আমি হাসতে হাসতে শেষ। আন্টি বলল, কি রে পাগলি মেয়ে, এভাবে দৌড়ে আসলি কেন? না কিছু না। জান্নাত এবার দৌড়ে ছাদে চলে গেল। জান্নাতের এমন পাগলামি দেখে আন্টি আর আম্মু হাসতে হাসতে শেষ। এদিকে আমি ভাবছি অন্য কথা। শালার, নিজের হবু শ্বশুর বাড়ি আসলাম, কিন্তু বিড়ি খামো কই? লেখক মশাই কিন্তু বিড়ি খায় না, ধন্যবাদ। টেনশনে আমার ঘুম চলে আসছে। তারপর আর কি দিলাম ঘুম। হঠাৎ কারো ঠেলাঠেলিতে আমার ঘুম ভেঙে গেল। কোন শাকচুন্নি রে আমার শখের ঘুমটা ভাঙল? জান্নাত বলল, কুত্তা বিলাই, তুই আমারে কি বললি? জান্নাত তো রেগে ফায়ার। আরে বৌরানী, আমি কি তোমাকে কিছু বলতে পারি? আমি তো শুধু তোমাকে ভালোবাসি। তোর ভালোবাসা তোর পকেটে রাখ, তোকে আম্মু ডাকছে। ও, আম্মু ডাকছে, তুমি আগে বলবা না? তুমি যাও, আমি আসছি। আমি একটু নরম সুরে বললাম। জান্নাত বলল, সরি, তুমি আমার আম্মুকে কি বললে যেন? আম্মু বলেছি। আমার আম্মুকে তুই আম্মু কেন বলবি? দূর পাগলি, তোমার আম্মু আর আমার আম্মু তো একই কথা। তারপরেও তুই কি কারণে বলবি? যা, তুমিও না।
আরে তোমাকে বিয়ে করলে তো তোমার আম্মুকে মানে আমার শাশুড়ি আম্মুকে তো আম্মুই ডাকতে হবে, তাই না? তাই আগে থেকে প্র্যাকটিস শুরু করেছি। তোর শাশুড়ি আম্মুর গোষ্ঠী কিলাই, তুই আমার আম্মুরে আম্মু বলবি না। বৌরানী, আমার এত বড় গোষ্ঠীরে তুমি কিলাইতে পারবে তো? ব্যথা পাবে তো? তোরে তো আমি। হঠাৎ নিচ থেকে আন্টি বলল, জান্নাত এতক্ষণ উপরে কি করছিস? তাড়াতাড়ি নিচে নেমে আয়, কাজ আছে। তোকে আমি পরে দেখে নেব। এই শোনো, এখন কিছু দেখো না, বিয়ের পরে দেখো, বুঝলে? আমার কিন্তু এখন হেব্বি লজ্জা পাচ্ছে। তোকে তো আমি। জান্নাত আমার দিকে এগোতে এগোতে, বৌরানী তুমি এখন নিচে চলে যাও। এতক্ষণ আমার সাথে এক রুমে থাকলে না তোমার আম্মু আবার মনে করবে আমাদের ইয়ে টিয়ে হয়ে গেছে। জান্নাত দরজার কাছে যেতেই, জান্নাত শোনো, তোমার হবু স্বামী খাবার খেতে আসছে, তাড়াতাড়ি সব খাবার টেবিলে সাজিয়ে রেখো, বুঝলে? তোকে তো আজকে আমি। আমাকে আর পাইকে এক দৌড়ে বাথরুমে চলে গেলাম। এরপর ফ্রেশ হয়ে নিচে চলে আসলাম। জান্নাতের দিকে তাকিয়ে দেখি আমার বউটা, সরি, হবু বউটা আমার উপরে রেগে আছে। তাই ওকে একটু সান্ত্বনা দেওয়ার জন্য আন্টিকে বললাম, আন্টি ধরেন আপনার মেয়ে আমাকে নিয়ে পালিয়ে গেল, আপনি কি আমার উপর রাগ করবেন? মজা করে বললাম। আন্টি বলল, এতে রাগ করার কি আছে, তুমি আমার মেয়ের জামাই হবা, এটা তো খুশির খবর। জান্নাত তো রেগে মেগে আগুন, কিন্তু ওর আম্মুর সামনে কিছু বলতে পারছে না। সত্যি? আন্টি আম্মুর দিকে তাকিয়ে একটা রহস্যময় হাসি দিল। কিন্তু আমি তো আপনার মেয়েকে বিয়ে করব না। কেন রে, আমার মেয়ে কি দেখতে খারাপ নাকি? আরে না, দেখতে সুন্দর, কিন্তু আচরণ ভালো না। তোরে জান্নাত কিছু বলেছে নাকি? আমি ঘুমিয়েছিলাম, উঠছি না দেখে জান্নাত আমাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছিল নিচে। জান্নাত আমার কথা শুনে তো ফুল রেগে গিয়েছে। ওই বদমাস, আমি তোকে কখন ধাক্কা মারলাম? আমি বললাম, দেখুন না আম্মু, আমি আপনাকে বলাতে ও আমাকে নরম সুরে বললাম। আন্টি বলল, জান্নাত তুই চুপ থাক। তা জাহিদ, তুমি আমাকে কি বলে ডাকলে যেন? আম্মু বলেছি। আপনি কি রাগ করেছেন? তাহলে থাক, আমি আর আম্মু বলে ডাকবো না। আমি একেবারে নরম সুরে বললাম। আন্টি বলল, আরে আমি তো চাই তুমি আমাকে আম্মু বলে ডাকো। আন্টি আম্মুর দিকে তাকিয়ে বলল, আপনাকে আম্মু ডাকতে আমার না খুব ভালো লাগে, আরেকবার আম্মু বলে ডাকি। এতে আবার বলার কি আছে বলো? আমি বললাম, আম্মু। কিরে জান্নাত, তুই আবার উঠে যাচ্ছিস কেন? আমার খাওয়া হয়ে গিয়েছে। জান্নাত আমার দিকে তাকিয়ে কথাটা বলল। অবশেষে খাওয়া দাওয়া শেষ করে আম্মু আর আন্টির সাথে আড্ডায় মেতে পড়লাম। আড্ডা শেষ করে বিকেলে ছাদে দাঁড়িয়ে আছি আর ভাবছি জান্নাতের কথা। আচ্ছা, আমি কি জান্নাতকে সত্যি নিজের করে পাবো, নাকি কোনো এক বইয়ের ছেঁড়া পাতার মতো আমার ভালোবাসা শেষ হয়ে যাবে? আমি মুগ্ধ তার বিচরণে, সে ব্যস্ত নতুনের সন্ধানে। জান্নাত বলল, ছন্দটা তো বেশ। আমি পেছনে ফিরে দেখি জান্নাত দাঁড়িয়ে আছে। জান্নাত বলল, ফাজিল পোলা। জান্নাত এবার হেসে দিল। মেয়েদের সবচেয়ে বেশি সুন্দর লাগে দুই সময়, যখন সে হাসে আর যখন সে কান্না করে। আর তুমি তো থেমে গেলে কেন? বলো, আমি কি লেডি পুলিশ, তাই নাকি? দেখেছ আমাদের দুজনের কতটা মিল? কোথায় মিল? জান্নাত আমার দিকে তাকিয়ে বলল, তুমি লেডি পুলিশ আর আমি ফাজিল পোলা। তুমি সত্যি একটা ফাজিল পোলা। হাসতে হাসতে বলল জান্নাত। আমি একটা জিনিস বুঝতে পারছি না। কি? এই যে তুমি আমাকে একবার তুই আরেকবার তুমি করে বলো, আমার যেটা ভালো লাগবে আমি তোমাকে সেটা বলে ডাকবো, বুঝলে? জান্নাত হাসতে হাসতে বলল, তাই নাকি? তারপর একটু পর নিচে চলে আসলাম। আম্মু চলো বাসা যাব। বাসা যাবে মানে? আজকে তুই আর তোর আম্মু এখানে থাকবে। কিন্তু আন্টি, কোনো কিন্তু না। আচ্ছা ঠিক আছে। আম্মু বলল, কিরে জাহিদ, তোর কি এখানে থাকতে ভালো লাগছে না? না আম্মু, আসলে সারাদিন বাসার ভেতরে তো, তাই। আচ্ছা, বাসার বাইরে থেকে না হয় একটু ঘুরে আয়, সেটাই ভালো হবে। আর জাহিদ, তুই সাথে করে জান্নাতকে নিয়ে যাস। একটু পর আমি বাসা থেকে বের হয়ে বাসার বাইরে চায়ের দোকানে গেলাম। আপনারা ভাবছেন জান্নাতকে কেন নিয়ে আসেনি? আসলে ওইটা খাবো তো, তাই। মানে বিড়ি। বিড়ি টানা শেষ করে বাসায় ঢুকতেই দেখলাম আন্টি নাস্তা নিয়ে হাজির। আমি নাস্তা শেষ করলাম, কিন্তু জান্নাতকে কোথাও দেখতে পেলাম না। তারপর ছাদে চলে আসলাম। হঠাৎ মুরাদ ফোন দিল। হ্যালো, কিরে মামা, কই তুই? শ্বশুর বাড়ি। বলিস কি মামা? রে, তুই বিয়ে করলি কবে? বিয়ে এখনো করিনি রে, তবে খুব শীঘ্রই করব। কাকে? ওই পুলিশিনীকে? তোর ভাবি হয়। আচ্ছা ঠিক করে বলতো, তুই এখন কোথায় আছিস? হবু শ্বশুর বাড়ি মানে? তারপর মুরাদকে পুরোটা বুঝিয়ে বললাম। মুরাদ বলল, দেখিস মামা, ইয়ে টিয়ে যেন আবার না হয়ে যায়। হলে ক্ষতি কি? তো লোকজন কি বলবে? বলবো বিয়ের আগেই বাসর হয়ে গিয়েছে। মামা, তুই আসলে একটা ফাজিল বলা। আমি ফোনটা কেটে দিলাম। হারামিটা পারেও বটে। হঠাৎ জান্নাত বলে উঠল, কার বিয়ের আগে বাসর হয়ে গিয়েছে? কার আবার? আমার সাথে তোমার। কি বললি কুত্তা? কেন গো বৌরানী, তুমি শোনো নাই? আচ্ছা এটা বাদ দাও, সিগারেট কেন খাও? জান্নাত আমার দিকে তাকিয়ে রাগী চোখে তাকালো। আমি বললাম, আমি তো এসব ছাইপাশ খাই না। বিকেলে তো দেখলাম সেই রকমের টান দিচ্ছিস, আর এখন বলছিস। জান্নাত আমার দিকে এগিয়ে আসতে আসতে বলল, আন্টি আপনি কখন ছাদে আসলেন? জান্নাত আমাকে বাদ দিয়ে ওদিকে তাকাতেই আমি উধাও। তবে রে বদমাস, আমি এক দৌড়ে নিচে চলে আসলাম। আর একটু থাকলে কি জানি কি হতো।
আম্মু বলল, কিরে জাহিদ, এভাবে হাঁপাচ্ছিস কেন? পুলিশিনী তাড়া করেছিল তো তাই। কে সে? আম্মু আমার দিকে চেয়ে আছে। আরে কালকে তোমাকে বললাম না আমি। এরপর রাতে খাওয়া দাওয়া করে ছাদে চলে আসলাম। ওখানে গিয়ে দেখি জান্নাতও ছাদে দাঁড়িয়ে আছে। তুমি এখনো ঘুমাওনি? না। মন খারাপ কেন? জানি না। ধরো আমি যদি মরে যাই তাহলে কি তোমার কষ্ট হবে? তুমি কেন মরবে? তোমার ভালোবাসার অভাবে। তাই বুঝি? হুম। এবার আমি তোমাকে একটা কথা বলি। হুম। আমি যদি তোমাকে ছেড়ে অন্য কাউকে নিজের জীবনে নিয়ে আসি, তখন তুমি কি করবে? আমি না হয় তখন প্যারাসিটামল খেয়ে থাকবো মৃত্যুর আশঙ্কায়। আমি আর এক মুহূর্ত না দাঁড়িয়ে ছাদ থেকে নিচে চলে আসলাম। জান্নাত আমাকে ডাক দিয়েছিল, কিন্তু আমি চলে আসলাম। এরপর রুমে এসে ঘুমিয়ে পড়লাম। সকালে কারো হাতের স্পর্শে আমার ঘুম ভাঙল। তাকিয়ে দেখি আমার পাশে জান্নাত বসে আছে। এই যে মিস্টার, এমন করে কি দেখছো? তোমাকে। এই তোমার কি কোনো কমন সেন্স নেই? চুপ হয়ে থাকো তো। তোমাকে আজকে মন ভরে দেখতে দাও। জান্নাত যেই উঠে যাবে তখনই তাকে এক টান দিয়ে আমার বুকের উপর টেনে ফেললাম। জান্নাত ঠিক আমার বুকের উপরে পড়ে আছে আর লজ্জায় চোখ বন্ধ করে আছে। আমি ওর ভেজা চুলের ঘ্রাণ নিতে লাগলাম। ওর চুলগুলো যেন আমাকে ওর প্রতি আকর্ষণ করছে। ওর ঠোঁটগুলো কাঁপছে। আমি আস্তে করে ওর ঠোঁট জোড়া নিজের আয়ত্তে নিয়ে আসলাম। প্রায় 6 মিনিট পর ওকে ছেড়ে দিয়ে সোজা বাথরুমে চলে গেলাম। একটু পর ফ্রেশ হয়ে নিচে নামলাম, কিন্তু কোথাও জান্নাতকে দেখতে পেলাম না। মনে হয় লজ্জা পেয়েছে। আমি বললাম, আন্টি ও কোথায়? কার কথা বলছো? জান্নাতের? জি আন্টি, ও রুমেই আছে। আমি তাহলে ওকে ওর রুমে গিয়ে ডেকে নিয়ে আসি। আজ সবাই একসাথে নাস্তা করব। আচ্ছা যা। তখন পাশ থেকে আম্মু বলে উঠল, আচ্ছা তুই কি সত্যিই আমার ছেলে? আমার তো মনে হচ্ছে না। না গো আম্মু, আমি তোমার ছেলে না, বরং তুমি আমার আম্মু। আমি আর এক মুহূর্ত দেরি না করে সোজা জান্নাতের রুমে চলে আসলাম। রুমে ঢুকেই দেখি ও একা একা হাসছে। আমি বললাম, ওই মেয়ে, এত হাসো না, আমি পাগল হয়ে যাব। জান্নাত আমার দিকে তাকিয়ে বলল, আজব তো, তুমি পাগল হতে যাবে কেন? তোমার হাসির জন্য? সত্যি তুমি একটা পাগল। শুধু তোমার জন্য পাগল। একটু আগে তুমি আমার সাথে কি করছিলে? জান্নাত আমার দিকে রাগী চোখে তাকিয়ে বলল, এই মেয়ের কি কোনো কমন সেন্স নাই নাকি? যেখানে ও লজ্জা পাবার কথা সেখানে আমি লজ্জা পাচ্ছি। আমি বললাম, কই, আমার তো কিছুই মনে পড়ছে না। তোমার মনে থাকলে আমাকে বলতে পারো। জান্নাত রাগী মুখখানি এবার লজ্জায় ভরে গেল। আমি ওর কাছে যেতেই যতই এগোচ্ছি ও ততই পেছনে যাচ্ছে। একসময় ও দেওয়ালে পিঠ ঠেকে গেল, আর আমি ওকে দুই হাতে ওর দুই হাত শক্ত করে ধরে ওর কপালে আলতো করে ভালোবাসার পরশ এঁকে দিলাম। এরপর ওকে বললাম, নিচে চলো, সবাই একসাথে ব্রেকফাস্ট করব। আমি পরে নাস্তা করে নিব, তুমি যাও। তাহলে আমি কি আবার শুরু করব? এই না, আমি যাচ্ছি। জান্নাত মনে মনে বলছে, কি বজ্জাত্রে বাবা। আচ্ছা, ও যখন আমার কাছে আসে তখন আমি কেমন জানি বদলে যাই। যে সিচুয়েশনে আমি রেগে যাবার কথা সেখানে আচ্ছা, আমি কি ওর ওপর দুর্বল হয়ে পড়ছি? ধ্যাত, কিছুই বুঝতে পারছি না। একটু পর জান্নাত নিচে চলে আসলো, আর আমরা সবাই একসাথে নাস্তা করতে বসেছি। জান্নাত বসেছে আমার সামনাসামনি। আমি বললাম, আন্টি, আমি চাই আপনি আমাদের ওখানে গিয়ে কয়েকদিন বেড়াতে আসুন। তোমার আঙ্কেল ফিরে আসুক, তারপর সবাই মিলে যাব। সাথে আমার বউটাকেও নিয়ে যায়েন কিন্তু। আস্তে করে বললাম। আন্টি বলল, জাহিদ তুমি কি কিছু বললে? আন্টি আমার দিকে চেয়ে আছে। না আন্টি, তবে আমার একটা কথা ছিল। কি কথা? আমার বিয়ের সব দায়িত্ব কিন্তু আপনার আর আঙ্কেলের, এটা আমি কিন্তু আগে থেকেই বলে রাখলাম। আর আমার মেয়ের, তাকে আমার বিয়েতে না আনলে তো আমার বিয়েই হবে না। তাই নাকি? আমি খাবার খাচ্ছি আর জান্নাতের পায়ের ওপর পা দিয়ে চিমটি দিচ্ছে। জান্নাত মনে মনে বলছে, বজ্জাতটা যেখানে সেখানে, দূর, এভাবে কার পাল্লা যে পড়লাম। আন্টি বলল, জাহিদ তুমি আবার কবে আসবে? যখন আপনার মেয়ের কথা মনে পড়বে তখনই চলে আসব। কি? জাহিদ, তুমি একটু আগে কি যেন বললে? আরে বললাম, যখন তোমার কথা মনে পড়বে তখনই চলে আসব আন্টি। আমার মনে হচ্ছে তুই যেন অন্য কিছু বললি। না না আন্টি, তবে আপনি কিন্তু আমাদের বাসায় অবশ্যই আসবেন বিয়ের কথা বলতে। আম্মু বলল, কার বিয়ের কথা বলতে আসবে? দূর আম্মু, তুমিও না। আরে আমার আর ওই পুলিশিনীর বিয়ের কথা বলতে। আন্টি বলল, তুমি কি কোনো পুলিশে চাকরি করা মেয়েকে পছন্দ করো? জি আন্টি, আমার মেয়ে তো পুলিশে চাকরি করে। আপনিও পুলিশে চাকরি করেন? জি, জান্নাতকে বললাম। জান্নাত মনে মনে বলল, শালা, জেনেও সেই লেভেলের ভাবলস। আন্টি বলল, জাহিদ তুমি ওই পুলিশিনীকে নিয়ে কোনো চিন্তা করো না, জান্নাত তোমাকে এ ব্যাপারে সাহায্য করবে। ও সাহায্য করলে তো ব্যাপারটা একেবারে মিটে যাবে। জান্নাত তুমি কি আজ অফিসে যাবে না? আম্মু জিজ্ঞেস করল। না, কাল থেকে যাব। ঘণ্টাখানেক পর আমরা চলে যাব। তখন আন্টি বলল, জান্নাত তুই গিয়ে জাহিদকে এগিয়ে দিয়ে আয়, আমি তোর আন্টিকে নিয়ে একটু পর আসছি। জি আম্মু। আমি আর জান্নাত বাইরে চলে আসলাম, আর ভেতরে আম্মু আর আন্টি একটা ব্যাপার নিয়ে অট্ট হাসিতে মেতে উঠেছে। আমি বললাম, জান্নাত তোমাকে একটা কথা বলি, কিন্তু আমি তোমার চেয়ে বয়সে বড়, সম্মান দিয়ে কথা বলো।
তোমার সম্মান তোমার পকেটে রাখো, আগে আমার কথাটা তো শোনো। বলো। আমার আম্মুকে দিয়ে যদি তোমাদের বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠাই, তুমি কি বিয়ের মত দেবে? তোর মতো পিচ্চিকে কে বিয়ে করবে? বালিকা, এভাবে হেসো না। কেন? না হলে অল্প বয়সে ডায়াবেটিস রোগে আক্রান্ত হব। কেন? তোমার হাসি খুব মিষ্টি তো তাই। পাগল একটা। তোদের এত হাসাহাসি কিসের? আম্মু এসে জিজ্ঞেস করলো। আমি বললাম, বিয়ের পর আমরা কয়টা বাচ্চা নিব তাই নিয়ে এত হাসাহাসি। তুই নিজেও তো একটা বাচ্চা, আবার কিসের বাচ্চা নিবি? একবার বিয়ে করায় দাও, তাহলেই বুঝবা। তোর মতো ফাজিলরে কোন মেয়ে বিয়ে করবে? ওই যে তোমার সামনে দাঁড়িয়ে আছে। আস্তে করে বললাম। কিছু বললি? কই না তো। আন্টি বলল, জাহিদ তুই কিন্তু আমার বাসায় আবার আসবি। আসবো তো আমার এই সুন্দরী আম্মুটার কাছে। আন্টির গাল টেনে পাশ থেকে আম্মু আর জান্নাত হেসে দিল। বালিকা, তুমি কেন বোঝো না? আমি তোমার হাসির ডায়াবেটিস রোগে আক্রান্ত রোগী। তারপর আম্মুকে নিয়ে বাসায় ফিরলাম। দুপুরে খেয়ে এরপর ঘুমিয়ে পড়লাম। বিকেলে ফোনটা কয়েকবার বাজতেই আমি ফোনটা রিসিভ করে, হ্যালো, কে বলছেন? আমি ঘুম ঘুম চোখে বললাম, কেন তুই জানিস না? না গো খালাম্মা, আপনি কে বলেন তো? আমি এখনো ঘুম ঘুম চোখে। কে রে তোর খালাম্মা? জান্নাত জিজ্ঞেস করলো। তোরে একবার হাতের কাছে পাই তেনা তেনা বানায় ফেলবো, বলেই কলটা কেটে দিল। এই রে, আমি ঘুমের ঘরে কাকে কি বলে ফেলেছি। ফোনটা হাতে নিতে আমার চোখ কপালে ওঠার অবস্থা। ইস রে, আমি আমার নিজের হবু বউটারে কি বলে ফেলেছি। বিছানা থেকে তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে আসলাম। তারপর জান্নাতকে কল দিলাম। কয়েকবার ফোন দিতে সে রিসিভ করলো। হ্যালো জান্নাত, তুই আমার ফোন দিয়েছিস কেন? আমার হবু বউটা দেখছি হেব্বি রেগে আছে। কেন, তুমি জানো না? না, আমি জানি না। আমি তোমার হবু স্বামী লাগি। আহারে মোর স্বামী রে, আহো তোমার একখান আদর করি। সত্যি? আমি কিন্তু সিরিয়াসলি চলে আসব। জান্নাত বলল, তোরে হাতের কাছে পাইলে উত্তম মাধ্যম দিয়া বুঝামো আমি কে। আমি বললাম, তুই আমার বৌরানী? তাই নাকি? গো। আচ্ছা, তুমি কেন আমাকে ফোন দিয়েছ? এমনিতেই? বুঝি বুঝি, সবই বুঝি। কি বুঝো? তুমি আমার প্রেমে পড়ে গিয়েছ। কি যে বলো না। ও গো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা। 2 লাইন গান গেয়ে শুনিয়ে দিলাম। জান্নাত বলল, আচ্ছা আমি রাখছি। কেন? আম্মু ডাকছে। ওকে বাই। ফোনটা রেখে নিচে চলে আসলাম। আমি বললাম, আম্মু আমি বাইরে থেকে একটু ঘুরে আসছি। আম্মু বলল, তাড়াতাড়ি আসিস। তারপর চলে আসলাম হারামিগুলোর কাছে। রাজ বলল, বন্ধু আজকাল তো তোমার দেখা পাওয়া যায় না। মুরাদ বলল, পোলার দেখা পাবি কেমনে? পোলা তো এখন সিঙ্গেল থেকে মিঙ্গেল হতে চলেছে। শাফি বলল, কি মামা, তুমি তো আমাদের কিছু বললো নাই। রাজ বলল, তাই তো। আমি বললাম, আসলে বিষয়টা আমিও ঠিক বুঝতে পারছি না। তোমার ধান্দা কেউ না বুঝুক, আমি ঠিকই বুঝে ফেলছি। রাজ দুষ্ট একটা হাসি দিয়ে বলল। শাফি বলল, কি বুঝেছিস? ওরে সবাই মিলে ধর। আর এই হারামিটার জন্য আমার 5,000 টাকা খরচ হলো আজ। রাতে বাসায় আসতে আম্মু বলল, কয়টা বাজে এখন? এই তো রাত 11টা। কাল সকালে তাড়াতাড়ি উঠিস। এখন চল খাবার খাবি। আমি খেয়ে এসেছি, তুমি খেয়ে নাও। তারপর রুমে গিয়ে জান্নাতকে ফোন দিলাম। একবার রিং হতেই ফোন রিসিভ করলো। হ্যালো। কি করছো? এই তো শুয়ে আছি। তোমার ঘুমের ডিস্টার্ব করে ফেললাম বোধ হয়। না ঠিক আছে, সমস্যা নেই। তুমি বরং ঘুমাও, আমি আজকে না হয় রাখছি। ফোনটা কেটে দিলাম। আসলে আমার শরীরটা ভালো লাগছে না, খুব দুর্বল লাগছে। আর এদিকে জান্নাত মনে মনে বলছে, শয়তানটা আরেকটু কথা বললে কি এমন হতো? জান্নাত কথাটা বলে একটা মিষ্টি হাসি দিয়ে ঘুমিয়ে পড়ল। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম। তারপর নাস্তা করে বাইক নিয়ে মিন্টু মামার চায়ের দোকানে চলে আসলাম। মামা একটা চা দেন। তারপর চা খাওয়া শেষ হতেই হারামিদের আগমন। মামা, আমাদের রেখে তুমি একাই কোপায় ফেললা? দেখতেই তো পারছিস, শালা 1 নম্বরের চিটার। রে, তুই কে? তোরে তো আমরা কেউ চিনি না, বুঝলি? আচ্ছা ঠিক আছে, আমিও তোদের চিনি না। এখন তুই আমারে তাড়াতাড়ি 5,000 টাকা দে তো। কোন দুঃখে আমি তোরে টাকা দিব? দিবি কিনা বল, না দিলে কিন্তু শেষমেশ তোরই ক্ষতি হবে। দেখা যাবে। রাজ, আমার বিলটা দিয়ে দিস, আমি আসছি। আর বন্ধু, তুমি শোক পালনের জন্য রেডি হও। মুরাদের দিকে তাকিয়ে বললাম। তারপর বাইক নিয়ে সোজা ভার্সিটিতে চলে আসলাম। আমি বললাম, রাসেল। জি ভাই, আমাকে ডাকছেন? তোর সেম ব্যাচ মানে অনার্স 3য় বর্ষের মাহিকে দেখেছিস? আমি একটু আগে দেখলাম মাহি লাইব্রেরিতে বই পড়ছে। আচ্ছা ঠিক আছে, তুই এখন যা। ওকে ভাইয়া, সালাম নিয়েন। লাইব্রেরিতে গিয়ে আমি মাহির পাশে বসলাম। মাহি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া, আপনি কেমন আছেন? এই তো বেশ ভালোই। ভাইয়া আপনি কি আমাকে কিছু বলবেন? কি? মুরাদ আমার বন্ধু হয়। এটা আমি জানি ভাইয়া। ও যে একজনকে মন থেকে ভালোবাসে, তুমি কি তা জানো? কাকে ভালোবাসে ও? কিছুটা মন মরা হয়ে বলল মাহি। সেটা তুমি জেনে কি করবে? প্লিজ ভাইয়া বলেন না, ও কাকে ভালোবাসে? মাহি কান্না করতে করতে বলল, আচ্ছা তুমি কি ওকে ভালোবাসো? এখন এসব বলে কি আর হবে, ও তো অন্য একজনকে ভালোবাসে। তুমি তো শুনতে চাচ্ছ না, তবুও আমি বলছি ও তোমাকে ভালোবাসে। মাহি খুশি হয়ে বলল, সত্যি?
তাহলে আমাকে এতক্ষণ কাঁদালেন কেন? তুমি না কান্না করলে আমি কিভাবে বুঝবো যে ওই মেয়েটা আমার পাগল বন্ধুকে ভালোবাসে কিনা? লজ্জা পেয়ে বলল মাহি। আচ্ছা, লজ্জা পেলে হবে না, আজকে আমাকে ট্রিট দিবে। সেটা আপনি না বললেও দিতাম। তারপর মাহিকে নিয়ে মিন্টু মামার চায়ের দোকানের পাশে গিয়ে রেস্টুরেন্টে গেলাম, যাতে বন্ধু মুরাদটা একটু তেলে বেগুনে জ্বলে। খুব বেশি খেতে পারিনি, আমি আবার বেশি খাবার খাইতে পারি না। এই তো মাত্র 3,000 টাকার বিল হয়েছে। তারপরও আমাকে ও ছাড়ছেই না, জোর করে আমাকে শপিং করিয়ে দিল। তারপর বাইক নিয়ে মাহিকে তার বাসায় পৌঁছে দিয়ে মিন্টু মামার চায়ের দোকানে আসলাম। রাজ বলল, মামা মামা তুমি এটা করবে আমরা জীবনে ভাবিনি, তাও আবার আমরা তোমাকে সামান্য রাগ দেখানোর জন্য। সাফি বলল, তুই কাজটা ঠিক করিসনি। আর এদিকে আমার প্রিয় বল্টু থুকু বন্ধু মুরাদ কাঁদতে কাঁদতে একেবারে যা যায় অবস্থা। আমি বললাম, বন্ধু আমাকে 5,000 টাকা দে তো। মুরাদ বলল, এই নে 10,000 টাকা, এবার যা তো আমার চোখের সামনে থেকে। মুরাদ কান্না করতে করতে বলল, বন্ধু আমাকে টাকা দিল 10,000, আমি কি না করতে পারি? আমিও নিয়ে নিলাম আর ঢুকিয়ে ফেললাম পকেটে। আর এদিকে মুরাদের যা যায় অবস্থা। জানিস মুরাদ, আজ মাহি আমাকে রেস্টুরেন্টে খাবার খাইয়েছে আর শপিংও করে দিয়েছে, সব ওর টাকায়, বুঝলি? রাজ বলল, জাহিদ এবার কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে। আপনি কে ভাই? আমি হাসছি আর রাজ সাফি আর মুরাদকে সান্ত্বনা দিচ্ছে। আমি তো হাসতে হাসতে শেষ। মুরাদ বলল, জাহিদ তুই আমার সামনে থেকে যা। রে শালা, আমার লগে ভাবলস? তারপর বাইকটা স্টার্ট দিয়ে ওদেরকে বললাম, মুরাদ। নিশ্চুপ মুরাদ। সাফি বলল, সব তো শেষ করে দিলি, আর কি বলবি তুই? মুরাদ তুই বিকেল 4টার আগে এই পার্কে যাবি, বুঝলি? নিশ্চুপ মুরাদ কেঁদেই যাচ্ছে। আরে মাহি তোরে দেখা করতে বলেছে। কি? রে। আর শোন, সাথে গোলাপ ফুল নিয়ে যেতে ভুলিস না কিন্তু। আর ওকে কিন্তু ঠিক করে প্রপোজ করবি, বুঝলি? ওরা সবাই অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে। রাজ বলল, একটু আগে আমরা যা দেখলাম আর তুই আমাদের একটু আগে যা বললি, তা তোরা যা দেখেছিস আর আমি যা বলেছি সব সত্যি, বুঝলি? তবে মাহি মানে আমাদের ভাবি আমাকে ট্রিট দিয়েছে, এই আর কি। কি? মুরাদ বলল, রে, এতক্ষণ মজা নিয়েছে। আমার লগে ভাবগিরি দেখাইতে আসলে এমনই হাল হবে। তোকে তো আজ আমাকে আর পাইকে বাইকটা নিয়ে এক টানে বাসায় চলে আসলাম। বাসায় এসে দুপুরের খাবার খেয়ে রুমে এসে দিলাম একটা ঘুম। বিকেলে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে নামতেই চোখ পড়ল সোফায় বসা মেয়েটার দিকে, না মানে জান্নাতের দিকে। কিন্তু ও এখানে কেন? কেমন আছেন? খুব ভালো আছি, রাগী কণ্ঠে বলল জান্নাত। কি হলো ওর আবার? বোধহয় আমার উপর রেগে আছে। আন্টিকে নিয়ে আসেননি কেন? বাসায় কেউ নেই, তাই আম্মু আসেনি। জাহিদ জান্নাতকে তোর রুমে নিয়ে যা, আম্মু বলল। মেয়েটা একটু বিশ্রাম নিক। এই যে চলেন। তারপর জান্নাতকে আমার রুমে নিয়ে আসতে জান্নাত দরজাটা বন্ধ করে আমার কাছে এসে আমার শার্টের কলার ধরে বলল, আমার দিকে রাগে চোখে তাকিয়ে। জান্নাতকে দেখে মনে হচ্ছে আমাকে আস্ত খেয়ে ফেলবে। আরে আমার শার্টটা ছিঁড়ে যাবে তো। জান্নাত কি শুরু করে দিলে এসব? একদম চুপ করে থাক, না হলে কি করবে শুনি? মেরে তোর হাড্ডি গুঁড়ো করে ফেলবো। আমি জান্নাতের রাগের কারণটা খুঁজতে চেষ্টা করলাম, কি কারণে ও আমার উপর এভাবে রেগে থাকতে পারে। ও মাগো, কি গুন্ডি মাইয়া রে! জান্নাত বলল, একদম চুপ করে থাক। জান্নাত কি হয়েছে তোমার? হঠাৎ জান্নাত আমার শার্টের কলারটা টান দিয়ে ছিঁড়ে দরজাটা খুলে এক দৌড়ে চলে গেল। আর এদিকে আমি ভাবছি ওর কি হলো। আম্মু বলল, কিরে মা, চলে আসলি যে? এমনি। ও আচ্ছা, তা জাহিদ কোথায়? রুমে। ও। আম্মু কাজ করছে আর জান্নাত আনমনে কি যেন ভাবছে। জান্নাত, তুই কি কোনো ব্যাপারে আপসেট? না আন্টি। আচ্ছা আন্টি, জাহিদ কি কাউকে ভালোবাসে? মাথা নিচু করে রয়েছে জান্নাত। কেন রে পাগলি? না মানে এমনি। সেদিন ওর কাছ থেকে শুনলাম ও নাকি কোনো এক পুলিশিনীকে দেখতে থানায় গিয়েছিল, মনে হয় তাকেই ভালো টালোবাসে। আম্মু মুচকে এসে বলল, পুলিশিনীটা তো ওকে থানায় ধরে নিয়ে গিয়েছে, আর সে মেয়েটাই তো আমি। আস্তে করে বলল। কিরে মা, কিছু বললি আমাকে? না। জান্নাত মনে মনে বলছে, জাহিদ তোমাকে আমি পরে দেখে নেব। আম্মু বলল, জান্নাত তুই একটু জাহিদকে ডেকে নিয়ে আয় তো। জি আন্টি। জান্নাত আমার রুমের কাছে এসে বলল, এই তোর আন্টি ডাকছে। আসছি, মনমরা হয়ে বললাম। আমি মনে মনে বললাম, একটু রোমান্টিক করে ডাকলে কি এমন ক্ষতি হতো? তারপর নিচে চলে আসলাম, এসে সোজা নাস্তা করে ছাদে চলে আসলাম। আমি মনে মনে ভাবছি, আচ্ছা জান্নাত কি আমার উপরে কোনোভাবে রেগে আছে? হঠাৎ আমার কাঁধে কারো স্পর্শ পেতেই আমি পেছন ফিরে তাকিয়ে দেখি জান্নাত দাঁড়িয়ে আছে। জান্নাত বলল, একা একা ছাদে কি করছিস? ভাবছি তাহার কথা। ও আচ্ছা, তুমি কি কোনো কারণে আমার উপর রেগে আছো? কেন? মেয়েদের নিয়ে ঘুরতে তো ভালোই পারিস। আমি আবার কোন মেয়েকে নিয়ে ঘুরলাম? কেন মনে থাকবে না? মেয়েদের নিয়ে বাইকে ঘুরতে তো বেশ ভালোই লাগে তোর, তাই না? আরে ও তো তোর মতো ছেলেদের আমার ভালো করে চেনা আছে। এতই যখন জানো তাহলে আমাকে জিজ্ঞেস করতে আসছিলে কেন? আমিও রাগী কণ্ঠে বললাম, সত্যি কথা বললে তো গায়ে ফোসকা পড়বেই। তুমি আগে আমার কথাটা তো শোনো, তারপর তুমি যা বলবে আমি তাই মেনে নিব। করুণ কণ্ঠে বললাম, বল শুনি। এরপর আমি জান্নাতকে পুরোটা বললাম, আজকে সকালে যা যা হয়েছে। জান্নাত বলল, সরি। আচ্ছা, জান্নাত কি আমাকে ভালোবাসে? আর না হলে ও কেন আমার সাথে একটু আগে এমন করলো? মানে রেগে গেল?
আর তা যদি না হয়, আচ্ছা এমনও তো হতে পারে ও কোনো মেয়ের সাথে আমাকে দেখলে জেলাস ফিল করে। আচ্ছা তুমি আমাকে কেন ভালোবাসো? আমি ভেজা ভেজা চোখে বললাম, আমি রোদ্দুরে শুকাবো। ভালোবাসি তোমাকে, কি করে তা লুকাবো? জান্নাত বলল, তাই বুঝি? জি ম্যাডাম। আচ্ছা ধরো আজ যদি আমাদের দুজনে দেখা না হতো, তাহলে তুমি আগামী দিনগুলো কি করে কাটাতে? জান্নাত একমনে আমার দিকে চেয়ে আছে উত্তর শোনার জন্য। আমিও বলা শুরু করে দিলাম, একটা সময় ভাবতাম জীবনটা থমকে গিয়েছে, নিঃসঙ্গতায় কাটিয়ে দেব বাকিটা জীবন, কিন্তু তোমাকে দেখে মনে হচ্ছে আমার পক্ষে সেটা আর সম্ভব না। এতটা ভালোবাসো আমাকে? ছাদের কোণাতে আমার পাশে জান্নাতও বসে আছে। জান্নাত বলল, কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি না। আমি যে ভালোবাসি। আজ যদি আমার বিয়ে হয়ে যায় তখন তুমি কি করবে? কি করে বাকিটা জীবন কাটাবে শুনি? জান্নাত যে এমন প্রশ্ন করে বসবে সেটা আমার ধারণার বাইরে ছিল। তবুও নিজেকে সামনে নিয়ে বললাম, একজনকে পাবো না জেনেও তাকে ভালোবাসার মধ্যে একটা আলাদা অনুভূতি আছে। মানুষকে বলতে শুনেছি, পেয়ে হারানোর যন্ত্রণা নাকি না পাওয়ার চেয়ে অনেক বেশি। জানি না কোনটা ঠিক, কতটা ঠিক, শুধু আমি জানি আমি তোমাকে ভালোবাসি আর সারা জীবন ভালোবেসে যাব। পিচ্চি তো দেখেছি খুব সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারে। সবটাই তোমার জন্য, তাই বুঝি? আচ্ছা আমার একটা কথা রাখবে? কি? তোমার কোলে মাথা রেখে একটু ঘুমাবো। আমি নরম সুরে বললাম, জান্নাত মাথা নিচু করে বলে। আমি গিয়ে জান্নাতের কোলে মাথা রেখে শুয়ে আছি আর জান্নাত লজ্জায় লাল হয়ে আছে। এই আমার না মাথাটা খুব ব্যথা করছে। কখন থেকে? কিছুক্ষণ আগে থেকে। জান্নাত আমার মাথায় হাত দিয়ে দেখতেই ও বলে উঠল, জ্বরে তোমার গা পুড়ে যাচ্ছে, চলো রুমে যাবে। তারপর জান্নাত আমার হাত ধরে আমার রুমে নিয়ে গেল। তুমি এখানে থাকো, আমি এক্ষুনি আসছি। এরপর কি হলো আমার আর কিছুই মনে নেই। সকালে ঘুম ভাঙতে দেখি জান্নাত আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। ঘুমন্ত অবস্থায় ওকে ভীষণ সুন্দর লাগছিল। কোনো এক কবি বলেছিল, যে মেয়েকে ঘুমন্ত অবস্থায় সুন্দর দেখায় সে মেয়ে প্রকৃত সুন্দরী। আমি জান্নাতের কপালে আলতো করে ভালোবাসার পরশ এঁকে দিলাম। তারপর আমিও জান্নাতকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লাম। আম্মু বলল, জাহিদ আর কতক্ষণ ঘুমাবি, তাড়াতাড়ি ওঠ। আম্মুর ডাক শুনে আমি উঠে পড়লাম। তারপর ফ্রেশ হয়ে নিচে নেমে আসলাম। দেখলাম জান্নাত আমার দিকে তাকিয়ে একটা রহস্যময় হাসি দিল। তবে সে হাসির কারণ আমার জানা নেই। আম্মু বলল, জাহিদ কালকে তোর হঠাৎ কি হয়েছিল? আসলে কালকে হঠাৎ করেই আমার মাথাটা ভীষণ ব্যথা করছিল, আর তারপর আমার কিছু মনে নেই। এরপর আমি, আম্মু আর জান্নাত মিলে নাস্তা করে নিলাম। জান্নাত বলল, এখন কেমন লাগছে? ভালো। বলেই আমি আমার রুমে চলে আসলাম। আমি আসার একটু পর জান্নাতও আমার রুমে আসলো। কফি খাবে? খেলে মন্দ হয় না। একটু পর জান্নাত কফি বানিয়ে আনলো। এই নাও। আমি হাত বাড়িয়ে কফিটা নিলাম। কেমন হয়েছে কফিটা? জান্নাত আমার দিকে খুব আগ্রহ নিয়ে তাকিয়ে আছে। অসাধারণ। তবে আমি কফিটা একটা চুমুক খেয়ে বললাম, তবে কি? তবে তুমি রাজি থাকলে। আমার হাতটা কিন্তু চুলকাচ্ছে। থাকগো, আমার না এখন আর আদর খেতে ইচ্ছা করছে না। সবসময় ফাইজলামি করো কেন? ভালোবাসি তাই। মারছে না? জান্নাত ওর হাতটা আমার দিকে দেখিয়ে বলল, কিস চিনি একটু শিখিয়ে দেই। আমি ওর দিকে এগোতে এগোতে, এই না 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 না। জান্নাত যত পেছাচ্ছে আমি ততই ওর দিকে এগোচ্ছি। একসময় জান্নাতের পিঠ দেওয়ালের সাথে লেগে যায় আর জান্নাত সাথে সাথে চোখ বন্ধ করে ফেলে। জান্নাতের এই মায়াভরা মুখখানি আমাকে ওর প্রতি যেন আরও আকর্ষণ করছে। জান্নাতের কাছে যেতেই ওর ঠোঁটগুলো কাঁপতে লাগলো। আমি আর নিজেকে সামলাতে পারলাম না। 4 ঠোঁট এক করে দিলাম। 5 মিনিট পর ওকে ছেড়ে দিতে ও আমাকে ধাক্কা মেরে এক দৌড়ে পালিয়ে গেল। জান্নাতের এমন পাগলামি দেখে আমি হেসেই ফেললাম। আমি নিচে যাব এমন সময় মুরাদের ফোন। হ্যালো দোস্ত, তুই কই? এই তো বাসায়। কোনো কিছু কি হয়েছে নাকি? মুরাদ বলল, আমার সাথে একটু দেখা করতে পারবি নাকি? না রে দোস্ত, এখন সময় নেই। কেন? তোর ভাবি বাসায় আসছে, বুঝতেই তো পারছিস। তাকে একটু সময় দিচ্ছিলাম, এই আর কি। মামা থাক, তোমাকে আর আশা লাগবে না। দয়া করে কালকে সকালে দেখা করলেই হবে। তারপর ফোনটা কেটে দিয়ে নিচে চলে আসলাম। নিচে এসে টিভিটা অন করে মুভি দেখছিলাম। তখনই আম্মু, তোর শরীর এখন কেমন আছে? ভালো আছে আম্মু। তারপর আম্মু রান্নাঘরে চলে গেল। এরপর আবার এসে আম্মু বলল, এই যে লেবু শরবতটা খেয়ে নে, দেখবি শরীর ঠিক হয়ে যাবে। অনিচ্ছা থাকলেও আম্মুর দিকে চেয়ে খেয়ে নিলাম। আম্মু, ও কোথায়? ছাদে গিয়েছে হয়তো। তারপর আমিও ছাদে চলে আসলাম। একা একা ছাদে কি করছো? জান্নাত আমার দিকে তাকালো। জান্নাত বলল, যখন তখন আমার সাথে এসব করেন কেন? আজকে যদি আন্টি আমাদের এভাবে দেখে ফেলতো তখন কি হতো? জান্নাত রাগী চোখে তাকিয়ে আছে। কি আর হতো, আমাদের দুজনে বিয়ে দিয়ে দিত। আইসে মোর পিচ্চি স্বামী আমারে বিয়ে করতে। হাসতে হাসতে বলল জান্নাত। আমি বললাম, আমাকে একবার বিয়ে করে দেখো, তারপর দেখবে এই পিচ্চি তার পুলিশ বউটার সাথে কি কি করতে পারে। আমি হাসতে হাসতে বললাম, কি কি করবে শুনি? রোম্যান্স করব। তোমার কি লজ্জাবোধ বলতে কিচ্ছু নেই নাকি? বউয়ের সামনে লজ্জা পাইলে জীবনে আর বাবা ডাক শোনা লাগবে না, বলেছে তোমারে। আসো না গো, একটু আদর করি। এবার কিন্তু সোজা থানায় ঢুকিয়ে দেব। তাহলে ভালোই হবে, রোজ তোমার সাথে দেখা হবে আর মিষ্টিও খেতে পারবো প্রচুর। মিষ্টি কি?
কেন, তুমি জানো না? না গো, ওই যে তোমার ঠোঁট। ধ্যাত! জান্নাত দৌড়ে নিচে চলে গেল। আমি ওর পাগলামি দেখে আবারও হেসে ফেললাম। তারপর নিচে যেতে আম্মু বলল, জাহিদ শোন। বলো। তুই জান্নাতকে নিয়ে বাইরে থেকে একটু ঘুরে আয়। জান্নাত কি রাজি হবে? ও নিজে আমাকে বলেছে তোকে যেন এ কথা বলি। ওকে, আমি রেডি হয়ে আসছি। আর জান্নাতকেও রেডি থাকতে বলো। তারপর রুমে এসে ব্ল্যাক শার্ট, ব্ল্যাক প্যান্ট আর ব্ল্যাক শুজ সাথে কালো চশমা পরে নিচে আসলাম। আম্মু বলল, আচ্ছা তুই কি আমার পোলা জাহিদ? না গো, তুমি আমার আম্মু। তোকে আজ একদম হিরোর মতো লাগছে। আম্মু আমার কপালে আদর করে বলল, তা আম্মু, অন্যদিন কি আমাকে হিরো আলমের মতো লাগতো নাকি? আমি কথাটা শেষ করতে জান্নাত আর আম্মু হাসতে হাসতে শেষ। জান্নাতের দিকে চোখ পড়তে দেখলাম জান্নাত আজকে নীল শাড়ি পরেছে আর সাথে নীল চুড়ি। সবকিছু মিলিয়ে যেন একটা নীল পরীর মতো লাগছে। আমি তো জান্নাতকে দেখে আবারও বাস থুকু ক্রাশ খেলাম। আম্মু বলল, এই ফাজিল পোলা বেশি কথা না বলে জান্নাতকে নিয়ে তাড়াতাড়ি ঘুরে আয়। তারপর আমি আর জান্নাত বাইরে আসতে ওকে বললাম, আমরা কিভাবে যাব? তোমার বাইক আছে না? তাহলে আমরা বাইকে করে যাব। আমি কিন্তু মেয়েদেরকে সাথে নিয়ে বাইকে করে ঘুরি না। কি বললি তুই? যেটা বলেছিস সেটাই। আন্টি, আন্টি, জোরে জোরে চিৎকার করতে লাগলো জান্নাত। আমি বললাম, এই আম্মুকে ডাকছো কেন? আম্মুকে ডাকতে দেরি, আম্মু বাইরে আসতে দেরি হলো না। কি হয়েছে? আন্টি দেখো, তোমার ছেলে কালকে একটা মেয়েকে নিয়ে বাইকে করে ঘোরাঘুরি করেছে। আর আজকে আমি যখন বলেছি জাহিদ আমরা বাইকে করে ঘুরতে যাব, আর তখন ও বলছে কি জানো? জান্নাত নরম সুরে বলল। আম্মু বলল, কি বলেছে? ও নাকি বাইকে করে আমাকে নিয়ে যাবে না। জাহিদ, এগুলো আমি কি শুনছি? আম্মু রাগে চোখে বলল, আসলে আম্মু, আমি তো শুধু মজা করছিলাম। সেটা না হয় বুঝলাম, কিন্তু তুই কালকে কাকে নিয়ে বাইকে ঘোরাঘুরি করেছিস? তারপর আমি আম্মুকে সবটা বুঝিয়ে বললাম, আর যদি কখনো শুনি তুই কোনো মেয়েকে নিয়ে বাইকে ঘোরাঘুরি করেছিস, তাহলে সেজন্যই তো আমি জান্নাতকে বারণ করেছিলাম। তুই যে কেমন সেটা আমার ভালো করে জানা আছে। জানোই যখন, তাহলে বলো কেন? জান্নাতের দিকে তাকিয়ে দেখলাম ও আমার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। তারপর বাইকটা বের করে জান্নাতের সামনে আসলাম। জান্নাতকে বাইকে ওঠাতে জান্নাত আমাকে শক্ত করে জড়িয়ে ধরল। আমি বাইকটা টান দিতেই জান্নাত বলল, এই ফাজিল, বাইক দেখে শুনে চালাবে কিন্তু, না হলে সোজা জেলে ঢুকিয়ে দেব। জান্নাত আমাকে যেভাবে জড়িয়ে ধরে আছে, অন্যরা মনে করবে আমি ওর বয়ফ্রেন্ড আর ও আমার গার্লফ্রেন্ড। সত্যি যদি এমনটা হতো তাহলে তো কোনো কথাই ছিল না। জান্নাত বলল, ওই আমি ফুচকা খাবো, গাড়ি থামা। এই মাঝ রাস্তায় আমি ফুচকা কই পাই? আমি বাইক চালাতে চালাতে বললাম। জান্নাত বলল, এই তোরে বাইক থামাতে বলেছি না, তুই থামা। আমি বাইকটা ফুচকার দোকানে থামাতেই জান্নাত বাইক থেকে নেমে ফুচকার দোকানে চলে গেল। শালার মাইয়ারা কেমনে যে এতগুলো ফুচকা খাইতে পারে আল্লাহই ভালো জানেন। জান্নাতের হঠাৎ আমার কথা মনে পড়তে জান্নাত বলল, জাহিদ, ওখানে দাঁড়িয়ে আছো কেন? আসো, ফুচকা খাবে, নরম সুরে বলল। আমি এমনিতেই ফুচকা খাই না, কিন্তু ও ডাকছে তাই ফুচকা খেতে গেলাম। দেখি হা করো। আমিও হা করলাম, আর জান্নাত আমাকে একটা ফুচকা খাইয়ে দিল। তারপর ফুচকার বিল মিটিয়ে আমি জান্নাতকে নিয়ে একটা পার্কে এসে বসলাম। জান্নাত বলল, জাহিদ, আমি তোমাকে কিছু কথা বলতে চাই। বলো। জাহিদ, তুমি আমাকে কতদিন ধরে চেনো? যেদিন তোমাকে প্রথম দেখেছি সেদিন থেকেই। দেখো, ফাজলামি করো না, আমি কিন্তু সিরিয়াস। গত 3-4 দিন থেকে। এই অল্প কয়েকটা দিনে কেউ কারো প্রেমে পড়তে পারে? দেখো জান্নাত, আমি তোমাকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছি। আর তুমি যেন কি বললে? অল্প কয়েকটা দিনে কেউ কি প্রেমে পড়তে পারে? হ্যাঁ জান্নাত, পারে। একজন মানুষ অন্য একজন মানুষের প্রেমে পড়তে পারে, জাস্ট একটা মুহূর্তই প্রয়োজন, এর বেশি আর কিছু না। জান্নাত বলল, কিন্তু আমি তো তোমার প্রেমে পড়িনি। আর হ্যাঁ, সবচেয়ে বড় কথা হলো আমি তোমাকে ভালোবাসি না। আর কাল যদি আমার বিয়ে হয়ে যায় তখন তুমি কি করবে? জান্নাতের কথা শুনে বুকের ভেতরটা যেন মুচড়ে গেল। কি আর বলবো ভেবেই পাচ্ছি না। তবুও বললাম, একজনকে পাবো না জেনেও তাকে ভালোবাসার মধ্যে একটা আলাদা অনুভূতি আছে। কারণ মানুষকে বলতে শুনেছি, পেয়ে হারানোর যন্ত্রণা নাকি না পাওয়ার চেয়েও অনেক বেশি কষ্টের। জানি না কোনটা ঠিক, কতটা ঠিক, শুধু জানি আমি তোমাকে ভালোবাসি আর সারা জীবন ভালোবেসে যাব। কথাটা শেষ হতে জান্নাত আমার গালে ঠাস করে 2টা থাপ্পড় বসিয়ে দিল। এই, তোকে কতবার বলবো আমি তোকে ভালোবাসি না? আমি কি তোমাকে খুব বেশি বিরক্ত করি? জান্নাত বলল, আমি বাসায় যাব। আর কিছু বললাম না আমি। একটু পর বাইকে করে জান্নাতকে নিয়ে বাসায় ফিরলাম। রাস্তায় দুজনে কেউ কথা বলিনি। বাসায় ফিরে আমি আমার রুমে চলে গেলাম। দুপুরে আম্মু ডাকতেই আমি নিচে গিয়ে খাবার খেয়ে আবারও আমার রুমে চলে আসলাম। তারপর ঘুমিয়ে পড়লাম। বিকেলে ঘুমটা ভাঙতেই ফ্রেশ হয়ে ছাদে গেলাম। ছাদে এসে দাঁড়িয়ে আছি আর ভাবছি তাহার কথা। হঠাৎ জান্নাত বলল, জাহিদ। আমি পেছনে ফিরে দেখি জান্নাত দাঁড়িয়ে আছে। কিছু বলবে? সরি, আসলে তখন মাথাটা প্রচুর গরম হয়ে গিয়েছিল, তাই। আমি মুগ্ধ তার বিচরণে, আর সে ব্যস্ত নতুনের সন্ধানে। হায় রে ভালোবাসা! আমি জান্নাতের দিকে তাকিয়ে একটু হাসার চেষ্টা করে কথাটা বললাম। এরপর আমি সোজা নিচে চলে আসলাম। এসেই আম্মুর পাশে বসলাম। কিরে, তোর কি মন খারাপ? আম্মু জিজ্ঞেস করল। না, জান্নাতের সাথে গল্প কর, দেখবি মন ভালো হয়ে যাবে। তোমার বান্ধবীর মেয়ে মানে জান্নাত কবে ওদের বাসায় যাবে? কালকে সকালে। আচ্ছা আম্মু, আমি আসি। এই সন্ধ্যার সময় তুই আবার কোথায় যাচ্ছিস? কাজ আছে, আমি গেলাম।
তারপর বাইকে করে সোজা মিন্টু মামার চায়ের দোকানে চলে আসলাম। আমি বললাম, মামা আজকে ওরা আসেনি? দোকানদার বলল, আসছিল, একটু আগে চলে গেছে। ও। তারপর ফোনটা বের করে রাজকে কল দিলাম। হ্যালো রাজ, কই তুই? এই তো সবেমাত্র বাসায় আসলাম। আচ্ছা তাহলে থাক, আমি ফোন রাখছি। কিছু বলবি আমাকে? ভাবছিলাম আজকে আড্ডা দিব, কিন্তু তুই তো বাসায়। আচ্ছা আজ না হয় বাদ দে, অন্য একদিন আড্ডা দিব। তারপর ফোনটা কেটে দিলাম। আমি বললাম, মামা এক প্যাকেট ব্যানসন দেন তো, আমি সিগারেট খাচ্ছি আর জান্নাতের কথা ভাবছি। রাজ বলল, কিরে মামা, আমারে রেখে খাইয়া ফেলতেছস? আমার পেছন থেকে। আমি পেছনে ফিরে দেখি রাজ দাঁড়িয়ে আছে। আমি বললাম, কিরে তুই না বাসায় চলে গেলি, আবার এখানে কিভাবে? আরে ধুর, আমি তো বাসায় জানি, ওর কাছে গিয়েছিলাম। ও আবার কে রে? ধুর, তুই জানোস না? আরে আমার বল্টু থুকু বন্ধু তার দিলের রানীর কাছে গেছে। আপনারা বুঝেন নাই, আমার বন্ধু তার গার্লফ্রেন্ডের কাছে গিয়েছিল, আর ওর নাম দিলের রানী, থুকু রানী। রাজ বলল, আমার একটা দে। এনে ধর। তারপর দুজনে একসাথে টানতে লাগলাম সিগারেট। রাজ বলল, জাহিদ আমাকে একটা সত্যি কথা বলবি? বল। তোর কি কোনো কারণে মন খারাপ? মন থাকলে তো কি হয়েছে, আমাকে সবটা খুলে বলতো। তারপরে আমি জান্নাতের সাথে প্রথম দিন থেকে আজ পর্যন্ত যা যা হয়েছে ওকে সবটা বললাম। রাজ বলল, তার মানে এজন্যই তোর মন খারাপ? দোস্ত, ও আমাকে ভালোবাসে না। আমি রাজকে জড়িয়ে ধরে বললাম। রাজ বলল, তুই শান্ত হ। আমি কিভাবে শান্ত হব তুই বল। রাজ বলল, আমি 100% শিওর ও তোকে ভালোবাসে। তুই সিরিয়াস বিষয় নিয়েও ফাজলামি করতেছিস? না রে, আমি কিন্তু সত্যি সত্যি বলছি। কিন্তু কিভাবে? অবাক হয়ে জিজ্ঞেস করলাম। আরে বোকা, ও যদি তোকে ভালো নাই বাসে, তাহলে তুই ওকে কিস করার পরও ও কেন তোর আম্মুর কাছে তোর নামে বিচার দেয়নি? বরং তুই যখন অসুস্থ ছিলি, ও সারা রাত তোর সেবা করেছে, আর তুই তো বললি ও তোকে জড়িয়ে ধরে ঘুমিয়েছিল। তাই তো, আমি তো এমন করে কখনো ভেবে দেখিনি। রাজ বলল, আর সবচেয়ে বড় কথা, ও যতবার তোকে আদর করেছে, তোকে থাপ্পড় মেরেছে, ও কিন্তু প্রতিবারই তোর কাছে ক্ষমা চেয়েছে। রে, কিন্তু আমার পুলিশিনি তো আমাকে ওর মনের কথা বলছে না। বলছে না তো কি হয়েছে, এবার থেকে বলবে। বাট ওয়াই? আমার কাছে একটা প্ল্যান আছে, রাজ বলল। আমি বললাম, তাড়াতাড়ি বল। আগে আমাকে ট্রিট দিবি, তারপর। শালা, এরই বলে বন্ধু, সে যতই বিপদে থাকুক তারে বাস না দিলে তার মন ভরে না। রেগে গিয়ে বললাম। রাজ বলল, আচ্ছা দিবনে, এবার তোর প্ল্যানটা বল। রাজ বলল, এবার শোন, আজ থেকে তুই ওকে ইগনোর করবি, ওর সাথে কোনো কথা বলবি না, আর মেলামেশাও করবি না। আর হ্যাঁ, ভুলেও ওকে ফোন দিবি না। আর যদি পারিস তাহলে ওর সামনে বাইকে করে মেয়ে নিয়ে ঘুরবি, যাতে ও জেলাস ফিল করে। তাহলে খুব শীঘ্রই তুই ওকে পেয়ে যাবি। আমি বললাম, পেয়ে তো যাবো, কিন্তু তারপর কি হবে? মানে? বাইকে করে মেয়ে নিয়ে ঘুরলে ও আমার অবস্থা খারাপ করে ফেলবে। থ্যাঙ্কস দোস্ত। আচ্ছা এবার চল। তারপর রাজকে নিয়ে রেস্টুরেন্টে খাবার খেয়ে আসলাম। শালা হারামি যা খাওনটা খাইল। তারপর বাইক নিয়ে সোজা বাসায় চলে আসলাম। প্রায় রাত 11টা। আম্মু বলল, জাহিদ তুই এতক্ষণ কোথায় ছিলি? কোথায় ছিলাম মানে? বাইরে ছিলাম আর কি। ফাইজলামি বাদ দে, মেয়েটা সেই কখন থেকে তোর জন্য বসে আছে একসাথে খাবে বলে। আমি বাইরে থেকে খেয়ে এসেছি। তারপর সোজা রুমে এসে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম ভাঙতে দেখি। আমি বললাম, তুমি এখানে বসে আছো কেন? জান্নাতের দিকে তাকিয়ে। আসলে সকালে ঘুম ভাঙতে দেখি আমার পাশে জান্নাত বসে আছে, তাই। জান্নাত বলল, আন্টি ডাকতে বলেছিল, তাই আসছি। সেটা না হয় বুঝলাম, তো আমাকে না ডেকে আমার পাশে কেন বসেছিলে? আমার ভালো লাগছিল তাই বসেছি, তাতে তোর কি? এই বলে জান্নাত নিচে চলে গেল, আর আমিও বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসলাম। তারপর রেডি হয়ে নিচে নামতেই আম্মু বলল, জাহিদ। জি আম্মু। তাড়াতাড়ি নাস্তা করে নে। কেন গো আম্মু? জান্নাতকে বাসায় পৌঁছে দিয়ে আসবি। ওর কি হাত পা নেই নাকি? আর শোনো, আমার কাজ আছে, তাই আমি ওকে নিয়ে আসতে পারবো না। তোর সাথে আমি গেলে তো? যাব না আমি তোর সাথে। কি পুলিশ হইল, একা একাই যদি বাসায় যেতে না পারে? আস্তে করে বললাম। তুই আমাকে কি বললি? কানে কি শোনেন না? কানে মনে হয় সমস্যা আছে। তারপর নাস্তা করে নিজের রুমে চলে আসলাম। আমাকে তো আবার রাজের বলা প্ল্যান অনুযায়ী চলতে হবে, না হলে কিন্তু ওর মুখ থেকে আই লাভ ইউ কথাটা শুনতে পারবো না। জান্নাত বলল, ওই আমি বাসায় যাব। আমি পেছনে ফিরে দেখি জান্নাত দাঁড়িয়ে আছে। তো আমি মোবাইল টিপতে টিপতে বললাম। জান্নাত বলল, তুই আমাকে বাইকে করে বাসায় দিয়ে আসবি। আমি আপনার কি লাগি যে আপনারে বাইকে করে বাসায় দিয়ে আসবো? তুই যাবি নাকি যাবি না? না। আমি কথাটা শেষ করতে জান্নাত আমার কলারটা চেপে ধরল। আপনি আমার কলার ধরলেন কেন? তুই আগে বল। তুই আমাকে বাসায় পৌঁছে দিয়ে আসবি, তারপর আমি তোর কলার ছাড়বো। আমি আপনার কি লাগি যে আপনাকে বাসায় পৌঁছে দিয়ে আসবো? তুই কিন্তু এবার বেশি করে ফেলছিস। আমি বেশি করে ফেললেই দোষ, তাই না? আমি যখন আপনাকে ভালোবাসি বলতাম তখন আপনি আমাকে কি বলতেন মনে নাই? বলতেন আমি তোকে ভালোবাসি না, তুই আমাকে বিরক্ত করবি না, সেজন্য আমি ওইসব ছেড়ে দিয়েছি। রেখে কথাটা বললাম।
জান্নাত আমাকে ছেড়ে নিচে চলে গেল, আর আমি বিছানায় বসে আফসোস করছি। আরে আমার প্রিয়তমাকে নিজে বাসায় দিয়ে আসতে পারলাম না, সব দোষ রাজের। শালা, তোরে আমি দেখে নিব। হঠাৎ আম্মু আমার রুমে এসে বলল, জাহিদ। আম্মু রাগে চোখে আমার দিকে তাকিয়ে আছে। জি আম্মু। সত্যি করে বলতো, তোর সাথে ওর কি কোনো বিষয় নিয়ে সমস্যা হয়েছে? কই না তো। তাহলে ও কান্না করছে কেন? আচ্ছা তুই থাক, আমি ওর কাছে গেলাম। আম্মু চলে গেল, আর আমি ভাবছি, কিরে ও আবার কান্না করছে কেন? আমি তো ওকে খারাপ কিছু বলি নাই। আচ্ছা, আমি যে ওকে তখন বললাম বাসায় দিয়ে আসতে পারবো না, সেজন্য হয়তো কান্না করছে। তার মানে ওকে আমাকে ভালোবাসে? দূর, কিছুই বুঝতে পারছি না। একটু পর নিচে চলে আসলাম, দেখলাম জান্নাত আর আম্মু বসে আছে, আর সামনে জান্নাতের ব্যাগও আছে। মনে হয় এক্ষুনি চলে যাবে। আম্মু বলল, জাহিদ। তুই জান্নাতকে ওর বাসায় পৌঁছে দিয়ে আয় প্লিজ। আম্মুর এই কথাটা তুই আর না করিস না। আম্মু আমার দিকে চেয়ে বলল, আম্মুর কথা আর ফেলতে পারলাম না, আর জান্নাতের জন্য কষ্ট হচ্ছে। পাগলিটাকে তখন ওইভাবে কথাটা বলা উচিত হয়নি। আম্মু, ও কখন আসবে? এই তো এখনই। তারপর আমি জান্নাতকে বাইকে নিয়ে ওর বাসার দিকে রওনা দিলাম। জান্নাত আগের বারের মতো বাইকে উঠে আমাকে জড়িয়ে ধরল। আমি বাইকের গ্লাসের আয়নার দিকে তাকিয়ে দেখলাম জান্নাত মুচকে হাসছে। একটু পর ওদের বাসায় এসে ওকে নামিয়ে দিয়ে বললাম, এখন আমি আসি। জান্নাত বলল, বাসার ভেতরে যাবেন না? আমার কাজ আছে, আজ আসি, অন্য একদিন না হয় যাব। জাহিদ, তুমি কি কোনো কারণে আমার উপর রেগে আছো? জান্নাত আমার দিকে করুণ চোখে তাকিয়ে বলল, তুমি আমার কে হও যে তোমার উপর আমি রেগে থাকবো? তারপর বাইকটা চালু করে ভার্সিটিতে গেলাম। আমি বললাম, নীল এদিকে আসো। তারপর নীল আমার কাছে এসে বলল, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? জি ভাইয়া, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। তুমি তো অনার্স প্রথম বর্ষের, তাই না? জি ভাইয়া। তোমার ক্লাসের রানীকে চেনো? ওকে একটু আমার সাথে দেখা করতে বলো, কেমন? ঠিক আছে ভাইয়া। একটু পর রানী আমার কাছে এসে বলল, ভাইয়া কেমন আছেন? ভালো না। কি হয়েছে ভাইয়া? তারপর রানীকে সবটা বললাম। রানী বলল, তো এখন আমাকে কি করতে হবে? ওই যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, ও কি এ ব্যাপারে জানে? লজ্জা পেয়ে বলল। আমি বললাম, এসব তো রাজেরই প্ল্যান। তাহলে আমার কোনো আপত্তি নেই। তাহলে কাল থেকে ভাইয়া। ওকে, আর শোনো, তোমার নাম্বারটা দাও। রানী ওর নাম্বারটা দিল। রাজকে কি? তুমি ওকে এ ব্যাপারে এখন কিছু বলার দরকার নেই, আমি ওকে কালকে সকালে জানাবো। ওকে ভাইয়া। তারপর ওর সাথে কথা শেষ করে বাসায় চলে আসলাম। আর ভাবছি, রাজ, তোর সামনে তোর গার্লফ্রেন্ড নিয়ে আমি ঘুরবো, ভাবা যায় এগুলা? কপাল লাগে রে দোস্ত, কপাল। এসব ভাবছি আর হাসছি। হঠাৎ আম্মু আমার কাছে এসে বলল, বাবজান, এসব তো ভালো না। মানে? আমার কাছে আসো, তারপর তোমারে বলতেছি। আমি তো আম্মুর কথা শুনে ভেবাচাকা খেয়ে গেলাম। কি কয় আম্মু? আমার আর জান্নাতের ওসব দেখা ভালো নাই তো? হায় হায়, এবার কি হবে? কিছু বলবো আমারে? আমি ভয়ে ভয়ে আম্মুর কাছে গেলাম। আম্মু বলল, হতচ্ছাড়া, সিগারেট ওইসব ছাইপাস কতদিন ধরে খাস? আমি আম্মুর কাছে গিয়েও দিলাম দৌড়, এক দৌড়ে বাথরুমে। ভাবতেছি আম্মুকে এই ব্যাপারে বলবো। ভাবতেছি আম্মুকে এই ব্যাপারে কে বলল? জান্নাত নয় তো? হতেও পারে। পরে দুপুরে খাবার খেয়ে নিলাম। এভাবেই সারাদিন কাটিয়ে দিলাম। সকালে কারো ফোনের আওয়াজে আমার শখের ঘুমটা ভেঙে গেল। হ্যালো, কে? ভাইয়া, আমি রানী। আপনি বলছিলেন না আমাকে কালকে? ও হ্যাঁ। তুমি এখন কোথায়? এই তো বাসায়, এক্ষুনি বের হব। বের হবি ভালো কথা, তুই আমার ঘুম ভাঙালি কেন? আস্তে করে বলল। ভাইয়া, আমাকে কিছু বললেন? কই না তো। তুমি ভার্সিটির সামনে থেকো, আমি আধ ঘন্টার মধ্যে আসছি। তারপর তাড়াতাড়ি নাস্তা করে রাজকে কল দিলাম। হ্যালো রাজ, তুই কোথায়? আমি, মুরাদ, শাফি, আমরা তো মন্টু মামার চায়ের দোকানে বসে আছি, আড্ডা দিচ্ছি। তুই কই? আসতেছি আমি। রাজ বলল, বল্টু থুকু বন্ধু, তাড়াতাড়ি আসো, তোমার লাইগা ওয়েট করতেছি। শালা, কর আরো বেশি করে, আমার লগে মজা। একটু পরে তোর সব মজা আমি বের করবো। তারপর বাইক নিয়ে সোজা ভার্সিটির সামনে গেলাম। পরে রানীকে নিয়ে সোজা মন্টু মামার চায়ের দোকানের সামনে আসলাম। আমার সাথে রানীকে দেখে সবার অবস্থা দেখার মতো হয়েছে, তবে রাজের একটু বেশি। শত হোক ওর গার্লফ্রেন্ড বলে কথা। বাইক থেকে নেমে আমি আর রানী রাজের কাছে গেলাম। রানী বলল, তুমি কেমন আছো? ভালো। রানী, তুমি একটু ওই দিকটা যাও, ওর সাথে আমার কিছু জরুরি কথা আছে। তারপর রানী ওই দিকে চলে গেল। মুরাদ বলল, মাম্মা এসব কি? বুঝো না, মুড়ি খাও। রাজ বলল, দেখ জাহিদ, ও আমার গার্লফ্রেন্ড। জানি তো, তাহলে তোর সাথে কি? তুই তো বললি। আমি আবার তোকে কখন কি বললাম? আরে মনে নাই, কালকেই তো বললি জান্নাতকে জেলাস ফিল করতে, একটা মেয়ের সাথে ঘোরাঘুরি করতে। তাই তো রানীকে নিয়ে আসছি। তুই তো জান্নাতকে জেলাস ফিল করাচ্ছিস না, বরং আমারে করাইতেছিস। ওর কথা শুনে আমরা সবাই হেসে ফেললাম। আচ্ছা তোরা থাক, আমরা আসি। আমরা মানে? আমি আর রানী। তোরা আবার কই যাবি? আরে জান্নাতের কাছে যাব, থানায়। আর কি?
তারপর রানীকে নিয়ে সোজা থানায় গেলাম। থানায় ঢুকেই আমি অবাক, কারণ জান্নাতের কেবিনে ঢুকতে দেখে জান্নাত আর জান্নাতের আম্মু বসে আছে। আমরা দুজন ভিতর ঢুকতে ওরা আমার দিকে চেয়ে আছে। আন্টি বলল, আরে জাহিদ যে, ভেতরে আসো। এই আসো। আমি রানীর দিকে তাকিয়ে বললাম। জান্নাতের দিকে তাকিয়ে দেখলাম জান্নাত রানীর দিকে রাগী চোখে তাকিয়ে আছে। মনে হচ্ছে এক্ষুনি ওকে ধরে আস্ত খেয়ে ফেলবে। আন্টি বলল, জাহিদ ওই মেয়েটাকে, ও আমার কাজিন। এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তাই ভাবলাম জান্নাত আপুর সাথে একবার দেখা করে যায়। তা আন্টি, আপনি এখানে কেন? বাজারে আসছিলাম, তাই ভাবলাম জান্নাতের সাথে একটু দেখা করে যায়। আমি আর চোখে জান্নাতের দিকে তাকিয়ে দেখলাম জান্নাতের চোখ দুটো লাল হয়ে আছে। মনে হচ্ছে এক্ষুনি আমাকে আর রানীকে আস্ত খেয়ে ফেলবে। আর আমি ওকে যে সুন্দর করে ডেকেছি, মানে জান্নাত আপু বলে, আমার মনে হয় না ও আমাকে এমনি এমনি ছেড়ে দিবে। আন্টি বলল, তোমার নাম কি? রানীর দিকে তাকিয়ে। রানী ওর নাম বলার পর, পড়াশোনা করো? জি। কিসে পড়ো? আমি জান্নাতের দিকে তাকিয়ে দেখে ও খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনছে। এবার অনার্স প্রথম বর্ষে পড়ছি। তা জাহিদ তোমার কি হয়? উনি তো, আমি রানীকে থামিয়ে দিয়ে বলা শুরু করলাম, আন্টি ও আমার সম্পর্কে চাচাতো বোন হয়। আর জান্নাত আপু, আপনি কেমন আছেন? জান্নাত বলল, ভালো, দাঁতে দাঁত চেপে। আমি যদি একটু আগে রানীকে না থামিয়ে দিতাম তাহলে তো সব প্ল্যান নষ্ট হয়ে যেত। আন্টি বলল, আচ্ছা জান্নাত, আমি এখন বাসায় যাই, বাসায় কাজ পড়ে আছে। আর জাহিদ, তুমিও একদিন আমাদের বাসায় এসো। তারপর আন্টি চলে গেল। আর আমি জান্নাতকে উদ্দেশ্য করে বললাম, আপু আমার খুব ক্ষুধা পেয়েছে। আমার এই কথা শুনে রানী মুচকি মুচকি হাসছে, আর জান্নাত রাগে ছটফট করছে। সবচেয়ে বড় কথা, নিজের হবু বউকে আপু বলে ডাকার মজাই আলাদা। একটু পর হাবিলদার এসে নাস্তা দিয়ে গেল। তারপর আমরা সবাই মিলে নাস্তা করে নিলাম। এরপর জান্নাত বলল, জাহিদ তুমি একটু বাইরে যাও তো। কেন? যেতে বলেছি, যাও। রেগে গিয়ে বলল, আমি জানি জান্নাত এখন রানীর সাথে কথা বলার চেষ্টা করবে, তাই আমি বললাম, রানী চলো, ও এখানে থাক, তুমি বাইরে যাও, ওর সাথে আমার কিছু কথা আছে। দেখুন আপু, আপনি আমাকে যা বলার ওর সামনেই বলুন, কারণ ও আমার ইয়ে হয়, মানে। লজ্জা পেয়ে বলল রানী। আমি তো রানীর এমন অভিনয় দেখে বোকা বনে গেলাম। হায় হায়, এ মেয়ে বলে কি? জান্নাত বলল, ও তোমার কি হয়? কান্না মিশ্রিত কণ্ঠে। রানী বলল, কেন, আপনি জানেন না? রানীর কথা শুনে আমার তো যায় যায় অবস্থা। ওরে বইন রে বইন, ও আমার হবু বউ হয় রে, তুই আর কিছু বলিস না রে, ভবিষ্যতে ও আমারে। জান্নাত বলল, আমি একটু ওয়াশরুম থেকে আসছি, তোমরা থাকো। কান্না কণ্ঠে বলল। জান্নাত ওয়াশরুমে চলে গেল। আর আমি, এই তুমি একটু আগে এগুলো কি বললে? ভাইয়া, এগুলো না বললে তো আমরা জানতে পারবো না উনি আপনাকে ভালোবাসে কিনা। তাই বলে তুমি আমাকে মারবার প্ল্যান করছো নাকি? একটু পর জান্নাত চলে আসলো। ওর চোখ দুটো দেখে বোঝা যাচ্ছে জান্নাত একটু আগে কান্না করেছে, কিন্তু ও তো আমাকে ভালোবাসে না, নাকি ভালোবাসে? তারপর জান্নাতকে বিদায় জানিয়ে রানীকে ওর বাসায় নামিয়ে দিয়ে বাসায় চলে আসলাম। আম্মু বলল, জাহিদ খাবার খেতে আয়। আম্মু। তারপর খাবার খেয়ে নিজের রুমে চলে আসলাম আর ভাবছি সকালের ঘটনাটা। আচ্ছা, জান্নাত কি সত্যি আমাকে ভালোবাসে? আর যদি আমাকে ভালো নাই বাসে, তাহলে আমার সাথে রানীকে একসাথে দেখে ও কেন এমন রিয়াক্ট করলো? শালার ভালোই লাগছে না। তারপর নিচে এসে বাইকটা নিয়ে পার্কে চলে আসলাম। পার্কে বসে ছোট্ট আপুগুলোর খেলা দেখছিলাম। ওরা কানামাছি খেলছে। হঠাৎ আমার ফোনটা বেজে উঠল। ফোনটা হাতে নিয়ে দেখি রানী কল দিয়েছে। রানী বলল, হ্যালো ভাইয়া। আপনি কোথায় এখন? এই তো পার্কে বসে আছি। কিন্তু কেন বলো তো? আসলে আমার কিছু জামা কাপড় কেনার ছিল। রাজকে বলেছিলাম, ও আজকে গ্রামের বাড়িতে গেছে। আর ও বলল আপনার সাথে যেতে। তুমি এখন কোথায়? বাসায়। তুমি রেডি হও, আমি আধ ঘন্টার মধ্যে তোমার বাসায় আসছি। একটু পর বাইকটা নিয়ে রানীদের বাসার নিচে চলে গেলাম। তারপর রানীকে নিয়ে মার্কেটে আসলাম। শালার মাইয়া মানুষের যে জামা চয়েস করতে করতে এত সময় লাগে, কেন যে লাগে তাই বুঝি না। 1.5 ঘন্টা ধরে বসে আছি, একটা জামাও চয়েস করতে পারেনি। ভাইয়া, আপনার কি খারাপ লাগছে? না রে বোন, আমার কাছে খুব ভালো লাগছে, আস্তে করে বললাম। ভাইয়া কি কিছু বললেন? বললাম তুমি তাড়াতাড়ি শপিং শেষ করো। তারপর রানী জামা চয়েস করতে লাগলো। এই ফাঁকে আমি রাজকে কল দিলাম। মামা তুই কই রে? আমি জানার পরও জিজ্ঞেস করলাম। এই তো বাসায় শুয়ে আছি। মামা তুই না গ্রামের বাড়িতে? আরে বোকা, আমি আবার কখন গ্রামের বাসায় গেলাম? কিন্তু রানী যে বলল, সেটা তো ওর হাত থেকে বাঁচার জন্য বলেছি। শালার মাইয়ারা মার্কেটে গেলে 4 থেকে 5 ঘন্টা লাগায় দেয়, কিন্তু মাগার ওদের শপিং শেষ করতে পারে না। তাই ওকে মিথ্যা বলেছিলাম। মামা তুই কোথায় এখন? ওরে বাটপার, ওরে চিটার, আমারে ফাঁসাই দিয়ে এখন বলতেছিস আমি কই? শালা ফাজিল, এবার বুঝ মজা। আমার গার্লফ্রেন্ড নিয়ে ঘুরলে কেমন মজা লাগে। তোরে হাতের কাছে পাই, তারপর বুঝামো। তারপর ফোনটা রেখে দিলাম। একটু পর রানী শপিং শেষ করে বলল, ভাইয়া আমার কেনা শেষ। তারপর আমি রানীর বিল মিটিয়ে ওকে ওর বাসায় নামিয়ে দিয়ে বাসায় ফিরলাম। রাতে খাবার খেতে এসেছে। তখন আম্মু যা বলল তা শুনে আমি হাসবো নাকি কান্না করব বুঝতে পারছি না। আমি বললাম, তুমি এসব কি বলছো? তোমার শরীর ঠিক আছে তো আম্মু? আমার শরীর মন দুটোই ভালো আছে।
তাহলে আমি কেন আমার বাইক বিক্রি করব? আমি যেটা বলেছি সেটাই করবে। বললেই হলো। তাহলে মেয়ে নিয়ে ঘুরছিস কেন? আমি বাইকে মেয়ে নিয়ে ঘুরি এই কথা তোমাকে কে বলেছে? আমি সন্দেহের চোখে তাকিয়ে বললাম। আমি কোন দুঃখে তোকে বলতে যাব? তাহলে আমি কোন দুঃখে তোমার কথা শুনতে যাব? তারপর আমি রুমে এসে দরজাটা আটকে দিলাম। পরে বারান্দায় গিয়ে সিগারেটটা ধরালাম। আর ভাবছি, আমি যে মেয়ে নিয়ে ঘুরি এই কথা আম্মুকে কে বলল? আচ্ছা, জান্নাত নয় তো? জান্নাতি হবে। কারণ আমি যে রানীকে নিয়ে ঘুরেছি সেটা জান্নাত আম্মুকে বলতে পারে। তার মানে জান্নাতকে আমাকে... যাই হোক, সকালে ঘুম থেকে উঠে রেডি হয়ে নিচে নামতে আম্মু বলল, জাহিদ শোন, কিছু বলার থাকলে বলো, আমার কাজ আছে। তুই কি আমার উপর রেগে আছিস? তুমি যেটা মনে করো। রাগ করেছিস? আম্মু আমার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল। আমি নিশ্চুপ। আম্মু বলল, জান্নাতের আম্মু ফোন করেছে, ওদের ওখানে যেতে হবে। তো তোকে সাথে করে নিয়ে যেতে বলেছে। আমার এখন কাজ আছে, তুমি বরং যাও। আসলে আমি তো আমার শ্বশুর বাড়ি যেতে চাই, কিন্তু কেমনে যে বলি আম্মুর সামনে। তুই না গেলে আমিও যাব না। তুমি যখন এত করে বলছো তাহলে চলো যাওয়া যাক। তারপর আম্মুকে নিয়ে মাইক্রোতে করে ওদের বাড়ি গেলাম। গাড়িটা পার্কিং করে ভেতরে যেতে দেখলাম একজন মধ্যবয়স্ক লোক বসে আছে। উনিই মনে হয় জান্নাতের আব্বু। আঙ্কেল কেমন আছেন? আমি আঙ্কেলের কাছে গিয়ে জিজ্ঞেস করলাম। আঙ্কেল বলল, ভালো। তুমি জাহিদ তাই না? জি আঙ্কেল। তা দাঁড়িয়ে আছো কেন? এখানে বসো। জাহিদ কেমন আছো? আন্টি বলল। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি? এতক্ষণ তো ভালো ছিলাম না, কিন্তু তোমার সাথে কথা বলার পর ভালো হয়ে গেলাম। আন্টি মুচকে হাসি দিয়ে বলল। কেন আন্টি? আঙ্কেল বুঝি আমার মতো মিষ্টি করে আপনার সাথে কথা বলতে পারে না? আমার কথা শুনে আঙ্কেল কাশতে লাগলো। তোমার আঙ্কেল তো কোনো কাজেরই না। তা জাহিদ, তুমি বরং ওপর থেকে ঘুরে আসো। জি শ্বশুর আব্বা। আস্তে করে বললাম। কিছু বললে? না, মানে আম্মুকে দেখছি না তো, তাই তাই জিজ্ঞেস করলাম। তোর আম্মুকে আর কি বলবো, এসে রান্নাঘরে চলে গেছে। তারপর আমি উপরে চলে আসলাম, মানে ছাদে। শালার আজকে সিগারেট তো খেতেই পারলাম না। না, একটা এখানে খেয়ে নেই, না জানি আর কখন খাওয়া হবে। তারপর সিগারেটটা ধরিয়ে দিলাম, সেই টান। আরে মনের সুখে টানতেছি। হঠাৎ কে যেন পেছন থেকে আমার পিঠে হাত রাখলো। কে? সিগারেটটা এখন আমার হাতে। আঙ্কেল আপনি? তাড়াতাড়ি নিচে যাও। আঙ্কেল আমার হাত থেকে সিগারেটটা নিয়ে বলল। আসলে আঙ্কেল, আর কয়টা সিগারেট আছে? রাগী লোক নিয়ে জিজ্ঞেস করলো। আর নেই। আঙ্কেল পকেট থেকে 500 টাকার একটা নোট বের করে বলল, ব্যানসন 1 প্যাকেট কিনো। আঙ্কেল সিগারেটটা টান দিয়ে বলল। আপনি? অবাক হয়ে বললাম। আমিও খাই, আর তাড়াতাড়ি নিচে যাও। আর হ্যাঁ, মনে করে ওটাই নাও। আমি তো আঙ্কেলের কথা শুনে শিহরিত। তারপর নিচে চলে আসলাম। আর ভাবছি, যাক শালা, মনের মতো একটা শ্বশুর পাবো। যদি বউটাও মনের মতো হতো তাহলে তার কোনো কথাই ছিল না। নিচে আসতেই আন্টি বলল, তোমার আঙ্কেল কোথায়? ছাদে। আন্টি বলল, ও তুমি তাহলে নাস্তা করো। আর আপনারা? আমরা করে নিয়েছি। তারপর নাস্তা শেষ করে ছাদে চলে আসলাম। তুমি তো দেখছি একদম আমার মতোই। সত্যি। আঙ্কেল বলল, আমি তোমার নামে একটা কথা শুনেছি, সেটা কি সত্যি? কি? তুমি নাকি বাইকে করে মেয়েদের নিয়ে ঘুরে বেড়াও? আপনাকে কথাটা কে বলেছে? অবাক হয়ে জিজ্ঞেস করলাম। কে আবার? আমার মেয়ে জান্নাত। আঙ্কেল আপনি হাসছেন কেন? আঙ্কেল বলল, কালকে রাতে জান্নাতের কান্না দেখে আমার এখনো হাসি পাচ্ছে। জান্নাত আপু কালকে কান্না করেছে? জান্নাত আপু মানে? আঙ্কেল আমার দিকে মুচকে হাসি দিয়ে জিজ্ঞেস করলো। আমি বললাম, আসলে... আমি মাথা চুলকাতে চুলকাতে বললাম, তুমি আসলেই খুব মজার। আর শোনো, তোমার জান্নাত আপু ওনার রুমে আছে, তুমি গিয়ে দেখা করে আসো। হাসতে হাসতে বলল আঙ্কেল। কি যে বলেন না আঙ্কেল, লজ্জা পেয়ে বলল। আঙ্কেল বলল, আমি তোমাদের ব্যাপারে সব জানি, আর ওকে আপু বলে ডাকো কেন? আমি বললাম, কয়জনই বা পারে নিজের হবু বউকে আপু বলে ডাকতে? আমি হাসতে হাসতে জান্নাতের রুমের কাছে চলে আসলাম। আঙ্কেল তো আমাদের ব্যাপারটা জানে, তার মানে জান্নাত আমাকে ভালোবাসে? না, ওকে একটু রাগিয়ে দেখা যাক। আগে রুমের ভিতরে উকি দিয়ে দেখলাম জান্নাত কোথায়। দেখলাম ও বিছানায় বসে আছে। আপু আসবো? জান্নাত আমার দিকে রাগী চোখে তাকিয়ে আছে। তারপরে বললাম, আপু, ও আপু আমি আসবো? জান্নাত মাথা নেড়ে ভিতরে আসতে বলল। আমি বললাম, আপু কেমন আছেন? এই কে তোর আপু? আমি তোর কোন জন্মের আপু লাগি? আরেকবার আমাকে আপু বলে খুন করে ফেলবো। জান্নাত আমার শার্টের কলার ধরে বলল। আমি বললাম, আপু আপনি নাকি গতকালকে কান্না করেছেন? আমি ওকে আরেকটু রাগানোর জন্য বললাম। জান্নাত সাথে সাথে আমাকে ঠাস করে থাপ্পড় মেরে দিল। জান্নাত বলল, আরেকবার আমাকে আপু বলে খুন করে ফেলবো। আমি নিচে চলে যাব। তারপর ওকে ধাক্কা মেরে নিচে চলে আসলাম। আমি কি এমন করেছি যে ও আমাকে থাপ্পড় মারবে? আমি তো শুধু ওকে আপু বলে ডেকেছি। আঙ্কেল বলল, বাবা তোমার গালে ওটা কিসের দাগ? আঙ্কেল আমার মুখের দিকে ইশারা করে বলল, আপনার গুণধন মেয়ে আমাকে আদর করেছে, ওটা তারই দাগ। জান্নাত তোমাকে আদর করেছে ওর সুন্দর হাত দিয়ে। আসলে আমি আঙ্কেলের সাথে এই কয়েকটা সময়ে খুব ফ্রি হয়ে গিয়েছি। আঙ্কেল বলল, তা কি এমন কাজ করছে শুনি? ওই যে আপু।
আঙ্কেল হা হা করে হাসছে। আচ্ছা আঙ্কেল, আমার আর ওর ব্যাপারে আপনাকে কে বলেছে? কেউ বলেনি। তাহলে? কালকে আমার মেয়ে বাসায় এসেই সে কি কান্না, ওকে শান্ত করলাম আর বললাম কি হয়েছে। এরপরও কি বলেছে জানো? কি? ওই বজ্জাতটা আবার ওই মেয়েকে নিয়ে বাইকে করে ঘোরাঘুরি করেছে, আবার ওই মেয়েটাকে শপিংও করিয়ে দিয়েছে। এই কথা বলে আবার কান্না। তারপর আবার কি বলছে জানো? ওই জাহিদ লুচ্চা আমাকে আপু বলে ডেকেছে। আঙ্কেল আপনি হাসছেন? আজ অনেক বছর পর নিজের মেয়ের বাচ্চার স্বভাবের কান্না দেখলাম, তাই আর কি হাসছি। আপনি দেশে ফিরলেন কবে? গত 3 দিন হবে। এভাবে আঙ্কেলের সাথে আড্ডা দিতে বেশ ভালোই লাগছে। এরপর দুপুরে সবাই একসাথে খেলাম। বিকেলে ছাদে বসে আছি, তখন দেখলাম জান্নাত আসছে। আমি ওকে দেখেও না দেখার ভান করে ফোনটা বের করে রানীকে কল দিয়ে কানের কাছে নিয়ে বললাম, বাবু তুমি দুপুরে খেয়েছো? রানী বলল, ভাইয়া এসব কি বলছেন? আরে বলদ বেটি, জান্নাত সামনে আছে। আস্তে করে বললাম রানীকে, আগে বলবেন তো। তুমি জানো তোমাকে না দেখলে আমার না রাতে ঘুমিয়ে আসে না। আমারও। জান্নাত আমার সামনে আসতেই আমি ফোনের সাউন্ডটা বাড়িয়ে দিলাম, যাতে করে জান্নাতও আমাদের কথাগুলো শুনতে পারে। কালকে যে তোমাকে শপিং করিয়ে দিয়েছিলাম, তোমার সবগুলো জামা পছন্দ হয়েছে তো? এই শোনো না, আমার না একটা ইয়ে লাগবে। ইয়েটা কি? কেন তুমি বোঝো না? তারপর আমি ফোনটা মুখের কাছে এনে কিস দিতে যাব, তখনই ঠাস করে জোরে একটা শব্দ হলো। আপনারা কি ভাবছেন শব্দটা আমার গালে হয়েছে? আরে না, আমার ফোনের। জান্নাত আছাড় মেরে আমার ফোনটা ভেঙে ফেলল। আমি বললাম, তুমি আমার ফোন ভেঙে ফেললে কেন? এরপর জান্নাত যা করলো আমি তা ভাবতেও পারিনি। জান্নাত এটা যে করবে, মানে জান্নাত আমার শার্টের কলার ধরে ওর ঠোঁটের সাথে আমার ঠোঁট জোড়া লাগিয়ে দিল। আমি ওর এমন কাণ্ড দেখে থ হয়ে গেলাম। পরে আর কি, জান্নাতের সাথে আমিও রেসপন্স দিতে লাগলাম। একটু পর জান্নাত আমাকে ছেড়ে দৌড়ে ছাদ থেকে চলে গেল। আমি ওর এমন কাণ্ড দেখে হাসছি আর ভাবছি, তুমি তো আমার প্রেমে পড়ে গেছো দেখছি বৌরানী। এরপর মনের সুখে আমি গান গাইতে লাগলাম, আহারে আহারে আমি তারে খুঁজে পাইছি রে। একটু পর আবার মন খারাপ হয়ে গেল। জান্নাত আমার ফোনটা ভেঙে ফেলেছে। তারপর নিচে চলে আসলাম। এসে দেখলাম ওরা সকলে আড্ডা দিচ্ছে। আমিও তাতে যোগ দিলাম। আন্টি বলল, জান্নাত তুই আমাদের সকলের জন্য নাস্তা নিয়ে আয়। জি আম্মু। জান্নাত রান্নাঘরে যাওয়ার পর হঠাৎ আন্টি বলে উঠল, জাহিদ আমরা সবাই তোমার নামে যা শুনেছি তা কি সত্যি? মুচকে এসে বলল। দেখলাম আম্মু আর আঙ্কেলও হাসছে। কি যে বলেন না আন্টি, থাক আর লজ্জা পেতে হবে না, আমরা সব জানি। হায় হায়, আন্টি আবার কি জানে? ওইটা নয় তো আবার। ইস রে, আমার তো হেব্বি লজ্জা করছে। কি জানেন আন্টি? এই যে তুমি জান্নাতকে আর জান্নাত তোমাকে। এই কথা বলেই আন্টি হেসে দিল। আমি আন্টির হাসি দেখে তো লজ্জায় যাই যে অবস্থা। আঙ্কেল বলল, আরে তুমিও না, সোজা বলে দিলেই তো পারো, এত ঢং করার কি আছে শুনি? আপনারা কি বলতে চাইছেন আমি তো কিছুই বুঝতে পারছি না। এত কিছু করে এখন বলছে আমি কিছুই জানি না, হতচ্ছাড়া কোথাকার। হায় হায়, আম্মু বলে কি, আমি তো এখন পালিয়েও যেতে পারবো না। ইসরে, কি ফ্যাসাদে না পড়লাম। আন্টি বলল, তুমি কি জান্নাতকে ভালোবাসো? জি। তো বাইকে মেয়ে নিয়ে ঘোরাঘুরি কবে থেকে? আপনাকে এই কথা কে বলেছে? তার মানে জান্নাত আমাদেরকে মিথ্যা কথা বলেছে। আসলে হয়েছে কি আন্টি, ওইটা আসলে আমার ইয়ে হয়। কি? ভাবি। জান্নাত বলল, কি? আমি পেছন ফিরে দেখি জান্নাত। হায় হায়, এখন আমার কি হবে? জান্নাত নাস্তার প্লেট টেবিলে রেখে আমার কাছে এসে বলল, তুই 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 এতদিন আমার সাথে। তোকে তো। জান্নাত রেগে ফায়ার। আর কে পায় আমাকে? এক দৌড়ে হবু শ্বশুর বাড়ি থেকে বের হয়ে আসলাম। তারপর একটা চায়ের দোকানে এসে নাস্তা করে নিলাম। পরে সিগারেট 1 প্যাকেট কিনে নিলাম সাথে করে। তারপর চুপি চুপি বাসার ভেতরে ঢুকতে দেখলাম সবাই একজোট হয়ে বসে আছে। আম্মু বলল, জাহিদ এদিকে আয়। জি আম্মু। আমি আস্তে আস্তে আম্মুর কাছে গেলাম। আম্মু বলল, তুই জানিস মেয়েটা কত কষ্ট পেয়েছে? আমার কি দোষ বলো? ওই তো আমাকে এসব করতে বাধ্য করেছে। আঙ্কেল বলল, তাই বলে? আন্টি বলল, এখানে ওদের দুজনেরই ভুল আছে, আমরা একজনকে প্রাধান্য দিলে হবে না কিন্তু। আন্টি হাসতে হাসতে বলল। জান্নাত বলল, আব্বু ওকে এখনই আমার চোখের সামনে থেকে চলে যেতে বলো। যাচ্ছি। আমি পেছন ফিরে চলে যাচ্ছি। আমি জানি ওরা আমাকে আটকাবে, আর আমি যদি এখন না চলে যাওয়ার ভান না করি আমার কি দাম থাকবে? আপনারাই বলেন। আমারও তো একটা প্রেস্টিজ আছে, তাই না? জান্নাত বলল, আন্টি আপনার ছেলে যদি এই বাসা থেকে 1 পা বাহিরে রাখে তাহলে আমি ওর পা দিয়ে কিন্তু ফুটবল খেলবো। কথাটা শোনা মাত্র আমি সাথে সাথে আমার আগের জায়গায় ফিরে গেলাম। বাসার সবার প্রতি আমার কম বেশি বিশ্বাস আছে, কিন্তু এই পুলিশের ওপর একটুও নাই। জান্নাত বলল, তুই গিয়ে টেবিলে বস, আমি নাস্তা নিয়ে আসছি। কিন্তু আমি তো বাইরে থেকে খেয়ে এসেছি, আমার লাঠিটা যেন কোথায়? জান্নাত এদিক ওদিক তাকাতে তাকাতে বলল। আমি সোজা গিয়ে ভদ্র ছেলের মতো টেবিলে গিয়ে বসে পড়লাম। আমার এমন কাণ্ড দেখে সবাই হেসে দিল। তারপর নাস্তা করে উপরে চলে আসলো। আমি গেস্ট রুমে শুয়ে আছি। তারপর জান্নাত এসে বলল, তোমাকে নিচে ডাকছে। আমি শোয়া থেকে উঠে দেখি জান্নাত দরজার কাছে দাঁড়িয়ে আছে।
যাও, আমি আসছি, তাড়াতাড়ি আসো। জান্নাত কথাটা বলে নিচে চলে গেল। একটু পর আমি নিচে নামতে দেখলাম জান্নাত আম্মুর পাশে বসে আছে, আর সবাই যেন কি নিয়ে কথা বলছে। এখানে এসে বসো। জি। তারপর আমি জান্নাতের পাশে গিয়ে বসলাম। আমি জান্নাতের দিকে তাকাতে দেখলাম জান্নাত মিটমিট করে হাসছে। আম্মু বলল, জাহিদ, আমরা সবাই মিলে একটা ডিসিশন নিয়েছি। কি? আমরা আগামীকালই তোমার আর জান্নাতের বিয়েটা সেরে ফেলতে চাইছি। বিয়ের কথা বলতে জান্নাতের মুখটা লজ্জায় ভরে গেল। আমি বললাম, আমি একটা কথা বলতে চাই। কি কথা? বিয়েটা আর কিছুদিন পরে করলে হয় না? কিন্তু জাহিদ, তোমার সাথে আমার কিছু কথা আছে, জান্নাত বলল। এই বলে জান্নাত উপরে চলে গেল, আর আমি ভয় ভয় উপরে যাচ্ছি, আর বাকিরা মিটমিট করে হাসছে। আমি জান্নাতের রুমে যেতেই জান্নাত দরজাটা বন্ধ করে একদম আমার কাছে এসে বলল, আমার শার্টের কলারটা ধরে, একটু আগে যেন কি বললি? আসলে আমি বলতে চাইছিলাম। জান্নাত আমাকে থামিয়ে দিয়ে বলল, তুই এক্ষণে নিচে গিয়ে বলবি আমি তোমাদের ডিসিশনে রাজি, না হলে। জান্নাত আমার শার্টের কলার ছেড়ে বলল, আমার কপালে আদর করে বলল, এই তো আমার লক্ষ্মী বাবু। এই, আমি বাবু না, আমি জাহিদ। আসছে আমার জাহিদ বাবু, এ বলে জান্নাত হেসে দিল, আর আমি ওর মায়াবী মুখখানা দেখছি। জান্নাত বলল, এই এমন করে কি দেখছো? আমি বললাম, পরি দেখি। এখানে পরি কোথায়? এই তো আমার সামনে দাঁড়িয়ে। যা, এই শোনো না, আমার না একটা ইয়ে লাগবে। আমি ওর ঠোঁটের দিকে ইশারা করে বললাম। জান্নাত নিশ্চুপ। জান্নাত লজ্জায় চুপ হয়ে যাওয়াতে বুঝলাম সম্মতি আছে। এই, আমি কি হ্যাঁ ভেবে নেব? জান্নাত লজ্জায় চুপ হয়ে দাঁড়িয়ে রয়েছে। তার মানে বুঝেছি বালিকা, তোমার সম্মতি আছে। তারপর জান্নাতকে দেওয়ালের সাথে চেপে ধরে তার ঠোঁটগুলো দখল করে নিলাম। একটু পর ছেড়ে দিতে জান্নাত দৌড়ে চলে গেল, আর আমি মুখটা মুছে নিচে চলে আসলাম। নিচে এসে সবাইকে বললাম, আমি রাজি। আঙ্কেল বলল, মানে? আপনাদের সকলের ডিসিশনে আমি রাজি। আমি একথা বলতেই সকলে একগাল হেসে দিল। আঙ্কেল বলল, আমার মেয়ে যা, তাতে তুমি রাজি না হয়ে পারতে বুঝি বাবা জাহিদ। সেটাই তো। তারপর ওখান থেকে চলে এসে সন্ধ্যায় ছাদে দাঁড়িয়ে আছি। হঠাৎ আঙ্কেল আমার কাছে এসে বলল, ওইটা এনেছ? আপনি হলেন আমার হবু শ্বশুর আব্বা, আমি কি আপনার কথা ফেলতে পারি? আমি সিগারেটের প্যাকেটটা ওনার হাতে দিয়ে বললাম। আঙ্কেল বলল, দেখতে হবে না আমি কে, সিগারেট খোর। আমি কথা বলে দৌড় দিয়ে নিচে চলে আসলাম। আন্টি বলল, কি রে, এভাবে দৌড় দিয়ে আসলি যে? তোমার কথা খুব মনে পড়ছিল, তাই দৌড়ে তোমার কাছে চলে আসলাম। ফাজিল একটা। এই, আমি কিন্তু তোমার হবু মেয়ের জামাই। তুই আমার কাছে সবসময় আমার ছেলে হয়ে থাকবি, আন্টি আমার কপালে আদর করে বলল। আর তুমি আমার আম্মুর মতো। আমি বললাম, ও কোথায়? আন্টি বলল, জান্নাতের কথা বলছিস? বাবা, ছেলেটা আমার এখনই বউকে চোখে হারাচ্ছে। ভবিষ্যতে কি হবে আল্লাহ ভালো জানেন। দূর, আমি চলে যাচ্ছি। তখন আন্টি বলল, জান্নাত ওর রুমে আছে। আন্টি মুচকি এসে বলল। আমি জান্নাতের রুমের কাছে এসেই, ম্যাডাম আসবো? জান্নাত বিছানা থেকে উঠে বলল, তারপর আমি গিয়ে জান্নাতের পাশে বসলাম। কালকে তো আমাদের বিয়ে। আমি জান্নাতের দিকে তাকিয়ে বললাম। জান্নাত বলল, জানি। লজ্জায় জান্নাতের মুখটা লাল টমেটোর মতো হয়ে আছে। শালার আমিও কম কিসে, ওর গাল দুটো জোরে টেনে তাড়াতাড়ি নিচে চলে আসলাম। রাতে খাবার খেয়ে যে যার মতো ঘুমিয়ে গেল। আমি ঘুমাতে গেলাম গেস্ট রুমে। ওমা, রুমে গিয়ে দেখি জান্নাত ওখানে বসে আছে। তুমি এখানে কেন? আমাকে দেখে জান্নাত গিয়ে দরজা আটকে দিল। তারপর আমার কাছে এসে বলল, আজকে আমি তোমার সাথে ঘুমাবো। জান্নাত দুষ্টু হাসি দিয়ে বলল, আমিও কম কিসে, আমিও রাজি, তবে আমার ইয়ে লাগবে। জান্নাত আমাকে বিছানায় ধাক্কা মেরে ফেলে দিল। তারপর ওর ঠোঁটের সাথে আমার ঠোঁট জোড়া লাগিয়ে দিল। সকালে ঘুম থেকে উঠে দেখি জান্নাত আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে, আর ওর মুখটা স্পষ্ট দেখতে পাচ্ছি না ওর চুলগুলোর জন্য। তারপর ওর মুখ থেকে চুলগুলো সরিয়ে ওর কপালে আলতো করে ভালোবাসার পরশ এঁকে দিলাম। আমি বললাম, এই জান্নাত, তাড়াতাড়ি ওঠো, দেখো সকাল হয়ে গিয়েছে। আমি জান্নাতকে ধাক্কা দিয়ে বললাম, আর একটু ঘুমাই না প্লিজ? জান্নাত আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে বলল, সকাল হয়ে গিয়েছে তো। কি? তারপর জান্নাত আমার দিকে তাকাতেই লজ্জায় মুখ নিচু করে নিল। ওই শোনো না। বলো। আমাকে একটু আদর করবা? আমার কথা শুনে জান্নাতের মুখটা লজ্জায় লাল টমেটোর মতো হয়ে গিয়েছে। ওই জান্নাত, যা। জান্নাত আমার কপালে একটু আদর করে ওর রুমে চলে গেল। তারপর ফ্রেশ হয়ে নিচে এসে সকলে মিলে নাস্তা করে নিলাম। দুপুরে আমার আর জান্নাতের বিয়েটা সম্পন্ন হলো। বিয়েটা পারিবারিকভাবেই হয়েছে, অনুষ্ঠান নাকি পরে হবে। আমি জান্নাতকে নিয়ে বাসায় আসলাম। বাসায় আসতে দেখলাম হারামিরা সবাই বসে আছে। তারপর ওদেরকে পুরোটা বুঝিয়ে বললাম। রাত 11টার দিকে ওরা জোর করে আমার বাসর ঘরে ঢুকিয়ে দিল আমাকে। আমি রুমে ঢুকে দরজা আটকে দিলাম। তারপর দেখলাম জান্নাত আমার পা ছুঁয়ে সালাম করে আবার বিছানায় গিয়ে বসে পড়ল। আমি গিয়ে ওর পাশে বসতেই, কুত্তা বিলাই, এতক্ষণ লাগে আসতে? আসলে অজু আছে তোমার? তারপর আমি আর জান্নাত নতুন জীবন শুরু করার জন্য 2 রাকাত নফল নামাজ পড়ে নিলাম। বৌরানী, আজ না আমাদের বাসরাত? আজ কি আমাদের ইয়ে টিয়ে হবে নাকি?
কুত্তা, খবরদার, তুই কিন্তু আমাকে স্পর্শ করবি না। যাক বাবা, আমি আবার কি করলাম? তুই গিয়ে সোফায় ঘুমা, বললেই হলো নাকি তুমি আমার বিয়ে করা বউ? আমি দুষ্ট হাসি দিয়ে বললাম। জান্নাত বলল, তোর বিয়ের গুষ্টি কিলাই? গুষ্টি কিলাইলে তো তোমার হাতে ব্যথা পাবে তো। জান্নাত নিশ্চুপ হয়ে বসে আছে। একটু পর আমি বললাম, আমি কিন্তু খুব ফাজিল, হবু বউকে কিন্তু কিস খুব ভালোই করতে পারি। কুত্তা, বিলাই, হনুমান, আমাকে প্রপোজ করেছিস? জান্নাত কাঁদো কাঁদো গলায় বলল। ওমা, আমি তো ভুলেই গিয়েছি। জান্নাত বলল, তাড়াতাড়ি আমাকে প্রপোজ কর কুত্তা। আমি কিভাবে প্রপোজ করব ভেবে পাচ্ছি না। রুমের আশপাশ ভালো করে তাকালাম, দেখলাম সম্পূর্ণ রুমে ফুল দিয়ে সাজানো। ওখান থেকে একটা গোলাপ ফুল ছিঁড়ে হাতে নিয়ে ওর সামনে হাঁটু গেড়ে বললাম, লাগছে ঠান্ডা, আসছে কাশি, তোমায় আমি ভালোবাসি। জান্নাত আমার হাত থেকে গোলাপ ফুলটা নিয়ে আমাকে জড়িয়ে ধরে বলল, আমিও তোমায় অনেক ভালোবাসি। এই শোনো না, কি, আমার না একটা তোমার মতো মিষ্টি মেয়ে লাগবে। তাই নাকি? জান্নাত একগাল হেসে বলল। আমি বললাম, এমন করে হাসছো কেন? আজকে খেলা দেখাবো তাই। এ বলে জান্নাত আমাকে বিছানায় ধাক্কা মেরে ফেলে দিল। তারপর আমার ঠোঁট ও ঠোঁটগুলো এক করে দিলাম। আপনারা এখনো বসে আছেন? জানতো, এটা স্বামী স্ত্রীর ব্যাপার, এখানে আপনারা নট অ্যালাউড।